কার জীবনের মোড় কখন ঘুরে যাবে সেটা কেউই বলতে পারে না। এই মোড় ঘুরে যাওয়ার সাথে কারো জীবনে সুখ আসে আর কারো জীবনে দুঃখ আসে। কি বুঝতে পারছেন না কিছুই, তাই তো? তাহলে গল্পে যাওয়া যাক। আমি চিৎকার করতে পারছি না, আমার চিৎকার করার রাস্তা বন্ধ করে দিয়েছে। আমার শরীরে লাঠির আঘাতে আঘাতে শরীর থেকে রক্ত পড়ছে। আমার রক্তাক্ত জায়গাতে লবণ দিয়ে আমার যন্ত্রণা আরও বাড়িয়ে দিচ্ছে। কালকে রাত থেকে বিরতিহীনভাবে আমায় মেরে যাচ্ছে। মনে হচ্ছে নিজের জীবনের অন্তিম মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছি। যে কোনো সময়ই আমার প্রাণ পাখি উড়াল দিয়ে দিবে আমার আঘাতপ্রাপ্ত শরীর থেকে। পুলিশ কনস্টেবলরা আমায় মারতে মারতে আমার অবস্থা পুরো খারাপ করে দিয়েছে। মানুষ তার ইগো আর নিজের বদলা নেওয়ার জন্য কতটা নিচে নামে পারে সেটা রিদিতাকে না দেখলেই হয়তো বুঝতেই পারতাম না। এখন মনে হচ্ছে কেন সেদিন রিদিতা অমন করে নিজে থেকে কথা বলতে আসছিল, কেন আমার আর ডলির কাছে এসে ক্ষমা চেয়েছিল। আসলে সব কিছুই ছিল ওর প্ল্যানের অংশ। মনে হচ্ছে আমায় যদি এর চেয়ে কেউ মেরে ফেলতো তাহলে ভালো হতো। হঠাৎ করে আমার মাথা চক্কর দিয়ে ওঠে আর চোখটা কেমন করে জানি বন্ধ হয়ে আসছে। দুজন পুলিশ কনস্টেবল রাহুলকে ঝুলিয়ে রেখে মেরে যাচ্ছে। রাহুল চিৎকার করতে যেও চিৎকার করতে পারছে না। রাহুলের মুখে একটা ছোট ফোমের বল ঢুকিয়ে রাহুলকে মেরে যাচ্ছে। হঠাৎ করে রাহুল নড়াচড়া বন্ধ করে শান্ত হয়ে যায়। পুলিশ অফিসাররা মারা বন্ধ করে দিয়ে রাহুলের পালস চেক করতে দেখতে পায় রাহুল অজ্ঞান হয়ে গেছে। তখন কনস্টেবলরা গিয়ে বড় অফিসারকে বলে। অফিসার এসে রাহুলকে পরীক্ষা করে সেখান থেকে তারা ফোন নিয়ে কাউকে কল দিল। কল দিয়ে কিছু কথা বলা শেষ করে কনস্টেবলদের উদ্দেশ্য করে বলল, এই তোরা এই ফকিনের বাচ্চাকে নিয়ে ওই নদীর পাশের জমিতে ফেলে আয়, তবে সাবধানে যাতে কেউ না দেখতে পায়। কনস্টেবলরা রাহুলকে নিচে নামিয়ে একটা গাড়িতে তুলে দিয়ে নদীর পাড়ের উদ্দেশ্যে গাড়ি ছোটালো। এবার জেনে আসে রাহুলের সাথে এমনটা হওয়ার কারণ কি। 1 বছর আগে বাবা মা ছাড়া পৃথিবীটা কতটা অসহায় সেটা আমার মতো অনাথ ভালোই বুঝতে পারছি। টাকা পয়সা সম্পত্তির জন্য কাছের মানুষগুলো হিংস্র চেহারাটাও দেখতে পেলাম। আপনারা হয়তো কিছুই বুঝতেছেন না, চলুন গল্পে যাওয়া যাক। একটা রুমের ভিতরে আমায় হাত পা বেঁধে মেরে যাচ্ছে আমার মামা তো বোন আর মামা। আমি যে চিৎকার দিয়ে কিছু বলবো সেটা কোনো পথ খোলা রাখেনি ওরা। আমার মুখে গুছিয়ে দিয়েছে কাপড়ের অনেক ছোট ছোট টুকরো। মনে হচ্ছে নিজের জীবনের অন্তিম যাত্রার সামনে দাঁড়িয়ে আছি। আমার শরীরে লাঠির আঘাতে ফেটে যাওয়া স্থান দিয়ে রক্ত পড়ছে আর সেই আঘাতপ্রাপ্ত জায়গায় লেবু চিপে লেবুর রস আর লবণ ঢেলে দিচ্ছে। আমি এই যন্ত্রণা যে সহ্য করতে পারছি না, ব্যথা যন্ত্রণা সব কিছু মিলিয়ে আমার চোখের জল আমার চিৎকারে রূপ নিয়ে বের হয়ে যাচ্ছে। হে সৃষ্টিকর্তা, আমায় কেন এমন এই নিষ্ঠুরতম পৃথিবীতে পাঠালে? আর যদি পাঠাবে তাহলে কেন একটু শান্তি দিয়ে দিলে না? শুনেছি মানুষ সৃষ্টির সেরা জীব, তাহলে আমার উপর এত অত্যাচার কেন? কিছুক্ষণ পর আমার হাতের ও পায়ের বাঁধন খুলে দিয়ে মামা মামি আর মামাতো বোন আমার রুম থেকে চলে যায়। আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি কিছু করেছি যার জন্য তারা আমায় এমন করে মারছে। সেটা ভাবলে আপনারা ভুল ভাবছেন। আসলে আমার সকল সম্পত্তি লিখে নেওয়ার জন্য এমন করছে। আজকে জোর করে সব কিছু লিখে নিয়েছে তারা। আমি তাড়াতাড়ি করে বাথরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে নিচে বসে পড়লাম। কিছু সময় পর শরীরে যন্ত্রণা কিছুটা কম হলে বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে নিজের বিছানায় বসে পড়লাম। আজকে থেকে এই বাড়ি মামার নামে হয়ে গেল। কিছু সময় পর নিচে থেকে মামির গলার স্বর শুনতে পেলাম। আমি তাড়াতাড়ি করে কাপড় পরে নিচে চলে গেলাম। নিচে যেতেই মামি বলেন, এই অনাথের বাচ্চা, রুমে পড়ে পড়ে ঘুমাচ্ছিস কেন? বাড়ির কাজগুলো কে করবে? তোর মরা বাপ নাকি তোর মরা মা? না মামি, আমি করছি। রাহুল সবার জন্য খাবার রেডি করে মামা আর মামিকে খেতে দিয়ে তার মামাতো বোন সীমার রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। রাহুল সীমার রুমে ঢুকে খাবার টেবিলে রেখে যেই চলে আসবে তখনই রাহুল সীমাকে টান দিয়ে বিছানায় এনে ফেলে দিল। সীমা বিছানা থেকে উঠে রাহুলের সামনে এসে রাহুলের গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, অনাথের বাচ্চা, অনাথ ইতরের বাচ্চা, তোর সাহস হলো কি করে আমায় স্পর্শ করার? রাহুল গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। তখন সীমা বলে উঠল, কি রে অনাথের বাচ্চা, কথা বলছিস না যে? না আরো কয়েকটা দিব তোকে? আসলে সীমা, তোর রুমের সুইচ বোর্ডে সমস্যা আর তুই ভেজা হাতে স্পর্শ করছিলি তাই আমি। তোর তো সাহস কম না, আমায় নাম ধরে ডাকিস? তোকে বলছি না ম্যাডাম বলে ডাকার জন্য? তুই তো আমার বোন হস আর আমার ছোট। তো কি হয়েছে? তুই হলি আমাদের বাড়ির চাকর, সো ইউ কল মি ম্যাডাম, ইটস দ্যাট ক্লিয়ার? মাকে বলে দিস আমি কলেজে যাচ্ছি, আমার গাড়ি নিয়ে তুই হেঁটে চলে আসিস। খাবারটা খেয়ে যান। তোর হাতের খাবার খেতে ইচ্ছে করছে না আমার,
আমি বাইরে খেয়ে নিব। সীমা কথাগুলো বলে গাড়ির চাবি ঘুরিয়ে ঘুরিয়ে রুম থেকে বের হয়ে যায়। রাহুল একটা হাসি দিয়ে সেখান থেকে নিচে এসে কাজ করতে শুরু করে। এবার আপনাদের রাহুলের পরিচয় দিয়ে দিই। আমাদের গল্পের নায়ক রাহুল রাজ। মা বাবা কেউ বেঁচে নেই। রাহুলের বয়স যখন 9 বছর তখন রাহুলের বাবা মা মারা যান। রাহুলের অনেক সম্পত্তি। রাহুল এবার অনার্স 2য় বর্ষে পড়ছে। রাহুলের মামা আর মামি মিলে সুযোগ বুঝে রাহুলকে তাদের সাথে নিয়ে আসছেন আর তারপর রাহুলের সকল সম্পত্তি নিজের নামে লিখে নেন। তারপর থেকে রাহুল হয়ে যায় নিজের বাসারই কাজের লোক। অবশ্য রাহুলের মামা তো বড় বোন সুমন আপু বেঁচে থাকলে রাহুলের সাথে এমন কোনো কাজ হতো না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, 4 বছর আগেই সুমন আপু পরপারে চলে গেলেন। আর বাকিটুকু গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। রাহুল নিচে আসতেই তার মামি বলে উঠল, কিরে সীমা কোথায়? মামি সে তো কলেজে চলে গেছে। আচ্ছা, এই সব কিছু ধুয়ে রান্নাঘরে রেখে দে, আর বাসার সকল কাজ করে তারপর ভার্সিটিতে যাবি, না হলে সকালের কথা মনে থাকে যেন। রাহুল একটা হাসি দিয়ে সকল কাজ শেষ করার জন্য রান্নাঘরে চলে গেল। সব কিছু গুছিয়ে রাহুল তার রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হতে যাবে, তখনই বুঝতে পারে তার শরীরে কয়েক জায়গায় ফুলে গেছে আর সেখান থেকে এখনো অল্প অল্প করে রক্ত পড়ছে। রাহুল একটা কাপড়ের টুকরো দিয়ে সেগুলো মুছে একটা শার্ট পরে নিল। যখন ব্যাগ পিঠে নিল তখন পিঠে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেল। রাহুল সকল ব্যথা সহ্য করে বের হয় ভার্সিটির উদ্দেশ্যে। রাহুল ভার্সিটিতে আসতে রাহুলের বেস্ট ফ্রেন্ড শাকিল আর আরিফ রাহুলের সামনে আসলো আর বলল, কিরে আজকে দেরি হলো যে? তোর তো দেরি হয় না? বাসার কাজ শেষ করে আসতে আসতে দেরি হয়ে গেছে। ভুলেই গেছিলাম রে। তোকে কত করে বললাম আমাদের সাথে এসে থাকার জন্য, কিন্তু তুই মানা করে দিলি। বাদ দে সব কথা, এখন ক্লাসে চল। 3 বন্ধু মিলে হাসাহাসি করে ক্লাসের দিকে যাচ্ছিল। তখনই রাহুলের সাথে একটা মেয়ের ধাক্কা লাগে আর মেয়েটা মাটিতে পড়ে যায়। রাহুল মেয়েটার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আসলে আমি দেখতে পাইনি, আমরা কথা বলে আসছিলাম, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল, আই এম সো সরি। মেয়েটা মাটি থেকে উঠে রাহুলের গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলে উঠল, মেয়ে দেখলে ধাক্কা খেতে ইচ্ছে করে? তোদের মতো ছেলেদের জন্য আজকে মেয়ে ভালোভাবে ঘোরাফেরা করতে পারে না, নিজের ইচ্ছে মতো স্বাধীনভাবে চলাচল করতে পারে না। তোকে দেখে তো মনে হচ্ছে ভালো ছেলে, কিন্তু তোদের মতো এমন চেহারার ছেলেদের দ্বারাই এমন কাজ করতে পারে। আসলে আপনি। তোর তো সাহস কম না, আমার মুখের উপর কথা বলিস? এই তোরা এই ছেলেকে আমার সামনে থেকে নিয়ে যা, না হলে আমি এই ছেলেকে মেরে ফেলবো। অর্পা আর মিথিলা এসে রিদিতাকে বলে, রিদি চল তো এখান থেকে, এই ছেলের সাথে কথা বলে লাভ নেই, চল তো ওইদিকে যাই। চল, এর সাথে কথা বলে লাভ নেই। আর শুন, তুই আমার সামনে পড়লে তোর অবস্থা খারাপ করে দিব। কথাটা বলে রিদিতা আর তার বন্ধুরা চলে গেল। শাকিল আর আরিফ রাহুলের সামনে এসে বলল, সরি বন্ধু, আমাদের জন্য তোকে কথা শুনতে হলো। রে বন্ধু, ভুলটা আমাদেরই ছিল। আরে বেটারা চল তো, আমি এসব কথায় কান দেই না, ছোট থেকে শুনতে শুনতে আমার গায়ে এখন শুয়ে গেছে। রাহুল কথাটা বলে ক্লাসের দিকে হাঁটা দিল আর পেছন পেছন আরিফ আর শাকিল আসছে। রাহুল ক্লাসে এসে সামনের সিটে বসে পড়লো। তখন রিধিতা ক্লাসে এসে প্রবেশ করলো। রাহুলকে সামনের সিটে বসতে দেখে রিধিতা বলে উঠল, ফকিরের বাচ্চা, তুই কোন সাহসে এখানে এসে বসেছিস? কেন এখানে বসলে কি কোনো সমস্যা? সামনে বসবে আমাদের মতো স্মার্ট শিক্ষিত মেয়েরা, তোর মতো গাইয়া খ্যাত ফকির রানা। ও আচ্ছা। রাহুল আর কোনো কথা না বলে পেছনে গিয়ে বসলো। কিছুক্ষণ পর শাকিল আর আরিফ রাহুলের পাশে এসে বসলো। স্যার ক্লাসে ঢুকে রাহুল আর আরিফ আর শাকিলের সাথে বসে পড়ে। কিছুক্ষণ পর স্যার ক্লাসে প্রবেশ করেন। স্যার সবার দিকে তাকিয়ে যেই ক্লাস শুরু করবেন তখন স্যার রাহুলের দিকে তাকিয়ে বললেন, কি রে রাহুল, পিছনে বসে আছিস কেন? এমনি স্যার। তোরা না বলছিস সামনে বসতে? স্যার ক্লাস যে কোনো এক জায়গায় বসে করা যায়, সামনে বসে ক্লাস করলেই যেই স্যার আমি ভালো স্টুডেন্ট স্মার্ট হয়ে যাব এমনটা তো নয়। তা অবশ্য ঠিক বলেছিস তুই। রাহুল কথাগুলো একবার রিদিতার দিকে তাকায় আর রিদিতা রাহুলের কথাগুলো শুনে রাগী চোখে রাহুলের দিকে তাকায়। এদিকে অর্পা আর মিথিলা রিদিতাকে আস্তে আস্তে শুনিয়ে শুনিয়ে বলল, ঠান্ডা মাথায় কিছুক্ষণ আগের বদলা নিয়েছিল ছেলেটা। এবার বুঝতে পারছি রাহুলকে কেন ভালো স্টুডেন্ট। রিদি, তুই ওর দিকে তাকিয়ে আছিস কেন? ছেলের সাহস কেমন দেখেছিস? দেখেছিস, বুকের পাঠা আছে ছেলের। মিস রিদিতা আর রিদিতার 2 হাত, আপনারা ক্লাস করবেন না? বের হয়ে যাবেন। ক্লাস করার ইচ্ছে না থাকলে রুম থেকে বের হয়ে যেতে পারেন, দরজা আপনাদের সামনেই আছে।
কেউ আর কোনো কথা বলল না। স্যার ক্লাস নেওয়া শুরু করলেন। একজন স্যারের ক্লাসের পর আরেকজন স্যার এসে ক্লাস নিয়ে চলে গেলেন। ক্লাস শেষ করে রাহুল, শাকিল, আরিফ শহীদ মিনারে বসে কথা বলছিল। তখনই রিদিতা এসে বলল, তোর তো সাহস কম না, তুই আমায় ক্লাসের সবার সামনে অপমান করিস। আমি আপনাকে কখন অপমান করলাম? তুই ক্লাসে আমায় এই কথাগুলো শুনিয়ে শুনিয়ে কেন বললি? ক্লাসের কেউ এসে প্রতিবাদ করছে না, তাহলে তুই কেন এসেছিস রিদিতা? জানেন তো, চোরের মন পুলিশ পুলিশ। তুই জানিস আমি কে, আমার পরিচয় কি? আপনাকে দেখে আপনার সম্পর্কে জানা হয়ে গেছে আমার। আপনি কোনো অহংকারী বাবা মায়ের অহংকারী মেয়ে হবেন যে মানুষকে মানুষ মনে করেন না। শাকিল, আরিফ, চল এখান থেকে। রাহুল কথাগুলো বলে ভার্সিটি থেকে বের হয়ে আসে। রাহুল বাড়িতে এসে দেখতে পায় বাড়িতে কেউ নেই। রাহুল তার রুমে যাবে, তখন সে শুনতে পায় অদ্ভুত কিছু শব্দ। রাহুল শব্দগুলো অনুসরণ করে কিছুটা সামনে যেতেই একটা রুম দেখতে পায়। রুমটা ছিল সীমার রুম। রাহুল রুমের সামনে গিয়ে দেখতে পায় দরজা ভেতর থেকে ঠিকমতো লাগানো হয়নি। রাহুল দরজা ঠেলে দেখতে পায়, আমি দরজা ঠেলে দেখতে পেলাম আমার মামাতো বোন সীমা আর একটা ছেলে অন্তরঙ্গ সম্পর্কে জড়িয়েছে। তারা এই পাপ কাজের নেশায় এতটাই বিভোর যে দরজাটা লাগাতেই ভুলে গেছে। আমি তো নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। আমার মাথা যেন ঘুরতে লাগলো। কিছুক্ষণের জন্য আমি পাথরের ন্যায় শক্ত হয়ে গেলাম। তখন বললাম, সি 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 সীমা, এগুলো কি করছিস তুই? মামা মামি জানলে কি হবে বুঝতে পারছিস? রাহুলের কথা শুনে সীমা ওর ছেলেটা আলাদা হয়ে যায়। ছেলেটা নিজের পোশাক পরে সেখান থেকে চলে যায়। সীমা নিজেকে ঢেকে রাহুলের উদ্দেশ্যে বলে, তুই এখানে এই সময়ে? না এলেই তো জানতে পারতাম না তুই এমন একটা কাজ করছিস। আমি জানতাম তুই একটা অহংকারী বদমেজাজি মেয়ে, কিন্তু তুই যে এমন একটা কাজ করবি না সেটা বুঝতে পারিনি। তোকে নিজের বোন বলতে আমার রুচিতে বাজছে। এইরকম পাপ কাজে নিজেকে জড়ানোর আগে একবার অন্তত মামা মামির কথা চিন্তা করতি। তোর এই কাজের কথা মামা মামি জানলে কাউকে নিজের মুখ দেখাতে পারবে না। দেখ রাহুল, তুই ভুল ভাবছিস। হ্যাঁ, নিজের চোখে আমি যা দেখেছি সেটাকে ভুল বলবো? ছি সীমা, ছি। রাহুল কথাগুলো বলে সীমার রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে যায়। রাহুল ফ্রেশ হয়ে নিচে এসে সবার জন্য খাবার তৈরি করতে থাকে। কিছুক্ষণ পর মামা আর মামি বাসায় ফিরে আসেন। দুপুরের খাবার সবাই একসাথে খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে যায়। এদিকে বিকেলবেলা রিচিতা, মিথিলা আর অর্পা ছাদে দাঁড়িয়ে আছে। তখন তিনজনই দেখতে পায় রাহুল একটা কবরস্থান থেকে বের হচ্ছে নিজের চোখ মুছতে মুছতে। তখন অর্পা বলে, রাহুল আমাদের এলাকায় কি করে? আমি কি জানি। কালকে ওই ছোট লোকের বাচ্চাকে একটা উচিত শিক্ষা দিব। এই রিদিতা চৌধুরীকে অপমান করার পরিণাম কতটা খারাপ সেটা বুঝতে পারবে। আরে বাদ দে না, ক্লাসের কেউ কিছু বলছে না, তুই বলছিস কেন? সামান্য একটা রাস্তার ছেলে হয়ে ওর সাহস হলো কি করে আমার সাথে অমনটা করার? চল ঘুরে আসি কোথা থেকে, এতে মনও ফ্রেশ হয়ে যাবে। এটাই ভালো হবে, চল রিদিতা। কথাটা বলে তিনজনই বেরিয়ে পড়ে। এইদিকে সন্ধ্যাবেলায় রাহুল বাসায় ফিরে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসে। এই সন্ধ্যাবেলা রাহুলের কাজ করতে হয় না, তার মামি কাজ করেন। কিছুক্ষণ পর সবাই নাস্তা করে যে যার রুমে চলে যায়। রাহুল যখন পড়ছিল তখন সীমা রাহুলের রুমের সামনে এসে দরজায় কড়া নাড়ে। রাহুল তাকিয়ে সীমাকে দেখতে পেয়ে বলে ওঠে, কি চাই ম্যাডাম? কিছু লাগবে? না। আমি জানি আমি তোর সাথে অনেক খারাপ আচরণ করেছি, তোর গায়ে হাত তুলেছি। আমার এসব কাজের জন্য ক্ষমা চাওয়ার কোনো সুযোগও আমি রাখিনি। তবুও তোর পায়ে ধরে বলছি ভাইয়া, তুই আমায় ক্ষমা করে দে ভাইয়া। আমি তো তোর নিজের বোন না, তবুও নিজের বোন মনে করে ক্ষমা করে দে ভাইয়া, প্লিজ প্লিজ। সীমা কথাগুলো বলে রাহুলের পা জড়িয়ে কান্না করতে থাকে। রাহুল কিছু বলছে না। সীমার চোখের জল রাহুলের পায়ে পড়ছে। রাহুল কি করবে বুঝতে পারছে না। তখন রাহুল নিজের সকল রাগকে ভুলে সীমাকে তার পা থেকে তুলে চেয়ারে বসিয়ে বলে, আচ্ছা যা, আমি তোকে ক্ষমা করে দিলাম। তোকে আমায় কথা দিতে হবে তুই ভবিষ্যতে এমন কাজ আর কখনো করবি না। পড়ালেখায় কোনো ফাঁকি ঝুঁকি দিবি না। আমার কথাগুলো রাখতে পারলে আমি তোকে ক্ষমা করে দিব। আমি তোর সব কথা রাখবো। যা, নিজের রুমে যা এখন। রাহুল তার পড়ালেখা শেষ করে নিচে এসে খাওয়া দাওয়া করে তার রুমে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে রাহুল ভোরে ঘুম থেকে উঠে নিচে এসে রান্না করে সীমাকে দেখে অবাক হয়ে যায়। সীমাকে উদ্দেশ্য করে বলে, কিরে তুই এত সকালে রান্নাঘরে? আমি কেন? আজকে থেকে আমি সকাল দুপুরের নাস্তা খাবার আমি আর মা সবার জন্য তৈরি করব। তুই কোনো কাজ করবি না, তুই এখন শুধু পড়ালেখা করবি। আমরা এতদিন তোর সাথে খারাপ ব্যবহার। কালকে কি বললি আর এখন কি করছিস? সব কিছু মনে আছে আমার। পড়ালেখা করবি তাহলে রান্নাঘরে কি? যা গিয়ে পড়তে বস।
যা তো ভাইয়া, আমায় ডিস্টার্ব করিস না, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। কিন্তু যা তো তুই। সীমা রাহুলকে সেখান থেকে তার রুমে ঠেলে পাঠিয়ে দেয়। রাহুল হাসতে হাসতে তার রুমে চলে যায়। এদিকে রাহুলের মামি নিচে এসে দেখতে পান সীমা রান্নাঘরে রান্না করছে। তখন সীমাকে বললেন, সীমা তুই রান্না করে কেন? রাহুল কোথায়? ভাইয়া এসেছিল, কিন্তু আমি ভাইয়াকে তার রুমে পাঠিয়ে দিয়েছি। ভাইয়া মানে? ভাইয়াকে ভাইয়া বলবো না তো কি বলবো? মা তোর শরীর খারাপ? তুই কি বলছিস এসব? মা আমি ঠিক বলছি। কিছুক্ষণ পর সবাই খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে যায়। রাহুল রেডি হয়ে গাড়ির কাছে এসে সীমার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সীমাও চলে আসে গাড়ির কাছে। দুজনে গাড়িতে বসে রাহুল গাড়ি চালানো শুরু করে। কিছুক্ষণ পর সীমার কলেজে সীমাকে নামিয়ে দিয়ে গাড়ি যেয়ে রেখে আসতে যাবে, তখন সীমা বলে, ভাইয়া গাড়ি তুই নিয়ে যা, তুই 1:30 এখানে চলে আসিস। না, গাড়ি এখানে থাক। না, আমি যা বলেছি সেটাই, যা এখন তুই। রাহুল গাড়ি নিয়ে ভার্সিটিতে প্রবেশ করে গাড়ি পার্ক করে গাড়ি থেকে বের হয়। রাহুলকে গাড়ি থেকে বের হতে দেখে অনেকে তাকিয়ে আছে। অর্পা আর মিথিলা বলে ওঠে, এটা কি দেখছি আমি? যেই ছেলে গতকালকে নোংরা পোশাক পরে ভার্সিটিতে এসেছিল আজকে দামি একটা গাড়ি থেকে নামছে। এটা দেখে আমার মনে হচ্ছে কাশেম টিভির কোনো প্রোগ্রাম চলছে। রিদিতা অর্পা আর মিথিলাকে পিঠে দুটো ধুম করে বসিয়ে দিয়ে বলে ওঠে, এত গড়াগড়ি করছিস কেন? দেখ গাড়ি কোথা থেকে ভাড়া করে নিয়ে আসছে হয়তো। বন্ধু কী রে, হঠাৎ করে গাড়ি নিয়ে? না, কালকের অপমানের বদলা নিতে। নাব্বে সালা, আসলে সীমার ওই কথাটা বললাম না। ও আচ্ছা, এই ব্যাপার। তবে একদিক দিয়ে ভালো হয়েছে, সীমা যে তোকে সাপোর্ট করেছে, এটাই অনেক ভালো। তারপর সবাই মিলে ক্লাসে চলে যায়। ক্লাস শেষ করে রাহুল আরিফ আর শাকিলকে বিদায় দিয়ে চলে যায়। সীমাকে কলেজ থেকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে রাহুল দেখতে পায় খাবার টেবিলে সাজানো। রাহুলও ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নিজের রুমে চলে যায়। রাতের বেলা সবাই যখন খাবার খাচ্ছিল তখন টিভির নিউজে সবাই শুনতে পায় আজকে সিলেটের বড় রাস্তার পাশের মোড়ে কয়েকজন সন্ত্রাসীর মরদেহ গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ এখনো সঠিক করে কিছু বলতে পারছে না, তবে সন্ত্রাসীদের বুকে বড় বড় করে লেখা আছে দ্য ডেথ ডেভিল। এভাবে চলে যায় 10টা দিন। এই 10 দিনে সীমা রাহুলের সাথে অনেক ভালো ব্যবহার করেছে, নিজের ভাইয়ের মতো। এই 10 দিনে মনে হয়েছে সীমা ও রাহুলের একজন মায়ের পেটের ভাই বোন। পরের দিন সকালে রাহুল ভার্সিটিতে চলে যায়। আজকে অবশ্য সীমা কলেজে যায়নি, তাই রাহুল গাড়ি নিয়ে আসেনি। রাহুল ভার্সিটিতে আসতেই রিধিতা বলে ওঠে, কি রে ছোট লোক, আজকে তোর গাড়ি কোথায়? এই কয়েকদিন তো গাড়ি নিয়ে এসেছিলি। আপনার কি কোনো কাজ নেই? আমি তো আপনার সাথে নিজে থেকে কথা বলি না, তাহলে কেন আমার সাথে আসছেন কথা বলতে? আর কথা যখন বলতেই হবে তাহলে ভদ্রভাবে কথা বলতে পারেন না? না পরিবার থেকে ভদ্রভাবে কথা বলার সুযোগ পাননি? তোর মতো ছোট লোকের সাথে আমায় কথা বলতে হলে চিন্তা করে কথা বলতে হবে। ওই যে বললাম, আপনি কোন পরিবারের মেয়ে সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। রাহুল আর কোনো কথা না বলে সেখান থেকে ক্লাসে চলে যায়। কিছুক্ষণ পর স্যার ক্লাসে এসে ক্লাস শুরু করেন। ক্লাস শেষ করে যখন সবাই বের হচ্ছিল তখনই রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন রিসিভ করার সাথে ওপাশ থেকে কেউ কিছু কথা বলে। রাহুল তাড়াতাড়ি করে বাড়ির সামনে এসে দেখতে পায় বাড়িতে অনেক মানুষ। রাহুল হাঁটছে সামনের দিকে, কিন্তু এত মানুষ বাড়িতে কেন সেটা বুঝতে পারছে না। রাহুল কিছুটা সামনে যেতে তার মামির গলা শুনতে পেলে রাহুল তাড়াতাড়ি করে ঘরে ঢুকে পড়ে। আর ঘরে ঢুকে যা দেখতে পেল এতে করে রাহুলের মাথায় আকাশ ভেঙে পড়ে। রাহুল কি করবে বুঝতে পারছে না। রাহুল ধীর পায়ে হেঁটে ফ্লোরে সাদা চাদর জড়িয়ে রাখা লাশটার সামনে যে চাদর সরিয়ে দেখতে পায় সীমা মাটিতে শুয়ে আছে। রাহুল সীমার লাশের পাশে ধূপ করে বসে যায়। রাহুলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। রাহুল তার মামির দিকে তাকাতে রাহুলের মামি রাহুলের দিকে কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠলেন, আমি বাসায় এসে কারো কোনো সারা শব্দ পাচ্ছিলাম না, তাই আমি যখন সীমার রুমের সামনে আসি তখন দেখি সীমা তার রুমের ফ্যানের সাথে ঝুলছে। কথাটা বলে মামি কান্না করতে থাকেন। রাহুল কি বলবে বুঝতে পারছে না। তখন রাহুল সীমার হাতে একটা কাগজ দেখতে পায়। রাহুল কাগজটা নিয়ে দেখতে পায় সেখানে লেখা আছে, ভাই আমায় ক্ষমা করে দিস, আমি তোর কথাগুলো রাখতে পারলাম না। চেষ্টা করেছিলাম তোর কথা রাখার জন্য, কিন্তু রাখতে পারিনি। আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, এমনকি তোর উপর হাত তুলেছি। ভাইয়া আমায় ক্ষমা করে দিস, ভালো থাকিস, আর আমার মা বাবাকে দেখে রাখিস। আমার মা বাবার আর কেউ রইল না রে ভাইয়া, এখন তুই তাদের জন্য সব কিছু। ইতি তোর বেয়াদব বোন সীমা। রাহুল চিঠিটা পড়ে সীমার প্রাণহীন দেহটাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে।
কিছুক্ষণ পর বাসায় পুলিশ আসে আর জিজ্ঞেস করে আপনাদের কারো উপর কি কোনো সন্দেহ হচ্ছে। না, আমাদের কারো উপর কোনো সন্দেহ হয় না। পুলিশ অফিসার বললেন, অফিসার আপনারা এখন আসতে পারেন। পুলিশ অফিসার চলে যায়। 2 ঘন্টা পর সীমাকে সমাহিত করা হয়। সীমার মৃত্যুর খবর শুনে আরিফ আর শাকিলও আসে। শাকিল আর আরিফ রাহুলকে শান্ত করার চেষ্টা করছে। সবাই সকল কাজ শেষ করে চলে যায়। রাহুল তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। রাতের বেলা রাহুল সবার জন্য খাবার তৈরি করে আর তার মামা আর মামির রুমে নিয়ে গিয়ে বলে, মামা মামি চলো খেয়ে নিবে। না, আমার খিদে নেই, তুই খেয়ে নে। তুই খেয়ে ঘুমিয়ে পড়। তোমাদের শরীর খারাপ করবে না, খেলে চলো তো এখন। রাহুল জোর করে তার মামার মামিকে নিয়ে খাবার টেবিলে চলে যায় আর দুজনকে খাইয়ে দিচ্ছে নিজের হাতে। রাহুলের মামা আর মামি অবাক চোখে রাহুলের দিকে তাকিয়ে আছেন আর চোখের জল ফেলছেন। তখন রাহুলের মামা রাহুলকে বললেন, তোর সাথে তো আমরা অনেক খারাপ ব্যবহার করেছি, তারপরও তুই আমাদের। তো কি হয়েছে, মামা হচ্ছে মায়ের ভাই, মাতুল সমান, আর মামি হচ্ছে মায়ের পরবর্তী স্থান। আমাদের ক্ষমা করে দে বাবা, আমরা সম্পত্তির লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আরে কথা বলা বন্ধ করে খাও তোমরা। সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাহুল যে ইউনিভার্সিটিতে প্রবেশ করতে যাবে তখন রিধিতা রাহুলের সামনে এসে দাঁড়ায়। তখন রাহুল বলে, কি ব্যাপার, আপনি রাস্তা আগলে দাঁড়ালেন কেন? ঠাস ঠাস, তোরে বলছি না আমায় কোনো প্রশ্ন করবি না। প্রশ্ন আমি তোকে করব। আচ্ছা করুন, কি প্রশ্ন করবেন? তুই কালকে আমার সিটে বসেছিস, তার উপর আমায় কথা শুনিয়েছিস, এর জন্য তোকে শাস্তি পেতে হবে। শাস্তি পেতে হবে মানে? এই তোরা বল, একে কি শাস্তি দেওয়া যায়? আজকে আরিফ আর শাকিল ভার্সিটিতে আসেনি। রিধিতার কথা শুনে ওর এক বন্ধু এক এক রকমের শাস্তির নাম বলছিল। তখন অর্পা বলে ওঠে, রিদিতা, কালকে না তোর পানের বোতল ড্রেনে পড়ে গেছিল ওইটা? গুড আইডিয়া। দেখুন আমি ক্ষমা চাইছি কালকে সব কিছুর জন্য। আমার মন মেজাজ ভালো নেই, তাই আমায় এসব শাস্তি দিয়েন না। তুই এসব বলে পার পেয়ে যাবে ভেবেছিস? তাহলে তুই ভুল ভাবছিস। তুই ভুল করেছিস, তার মাসুল তো দিতেই হবে। কথাগুলো বলে রিদিতা আর ওর বান্ধবীরা আমার দিকে এগোতে লাগলো আর আমি পিছাতে লাগলাম। পিছাতে পিছাতে আমি হঠাৎ আমার চোখ পড়ে, আমি একটা ড্রেনের ঢাকনা খোলা, আমি সেটা দেখে পাশ কেটে সরে আসি। কিন্তু রিদিতা আমার দিকে তাকিয়ে হাঁটছিল আর পড়ে গেল ড্রেনের ভিতরে। রিদিতাকে ড্রেনের ভিতরে পড়তে দেখে সবাই রিদিতাকে নিয়ে হাসাহাসি করছে। আমি দাঁড়িয়ে আছি চুপচাপ। আমি যে হাসছি না এটা নয়, আমি হাসছি, তবে ভেতরে ভেতরে। নিজেকে কিছুটা স্বাভাবিক করে আমি কিছুটা এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বললাম, চলুন উঠে আসুন এখন। তুই শর্ত, তোর মতো ছোট লোকের হাতে আমি হাত রাখবো? ছোট লোককে সেটা এখন সবাই দেখতে পাচ্ছে। যেখানে পড়েছেন সেখান থেকে বাজে দুর্গন্ধ আসছে। আপনার বান্ধবীরা চলে গেছে, তাড়াতাড়ি উঠে আসুন। রাহুল রিধিতাকে গাড়ি থেকে তুলে দিয়ে বলে, যান বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিন, আর কারোর সাথে খারাপ কাজ করার আগে 3 বার ভেবে নেবেন। আসি আমি। রিধিতা চলে যায় গাড়ি নিয়ে বাসায় আর রাহুল চলে যায় ক্লাসে। রাহুল গিয়ে দ্বিতীয় সারির একটা সিটে বসে পড়ে। কিছুক্ষণ সময় পর একটা ছেলে ক্লাসে প্রবেশ করে। রাহুল তখন বই পড়ছিল। তখনই রাহুল উড়ে গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খায়। দেওয়ালের সাথে ধাক্কা খাওয়ার সাথে সাথে রাহুলের মাথা ফেটে রক্ত বের হয়ে যায়। রাহুল মাথা চেপে ধরে দাঁড়াতে একটা ছেলে বলে ওঠে, এই সিটটা হলো আমার, তুই এখানে বসার সাহস পেলি কোথা থেকে? যা পিছনে গিয়ে বসে পড় চুপচাপ। কোনো কথা না বলে নিজের মাথা চেপে ক্লাস থেকে বের হয়ে একটা গাছের নিচে বসে পড়লাম। মাথাটাও কেমন যেন ঘুরছে, কি করব বুঝতে পারছি না। হঠাৎ করে চোখ দুটো বন্ধ হয়ে গেল। রাহুলের যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় একটা রুমে শুয়ে আসে। তারপর পাশে আরিফ, শাকিল আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তখন রাহুল বলে, তুই হাসপাতালে আছিস আর আমাদের এখানে ও আসতে বলেছে। কে উনি? আমার নাম ডলি, আমি তোমাদের সাথেই পড়ি। আসলে ক্লাসে যে ছেলেটা তোমায় মেরেছে সে হচ্ছে এই শহরের মাফিয়া ও ড্রাগসের ব্যবসাকারী জয়নালের ছেলে ডনি। তুমি যেই সিটে বসেছিলে ওই সিটে ডনি ছাড়া কেউ বসে না। কিন্তু ওই ছেলেকে তো আমি এই কয়েক মাসে ক্লাসে দেখিনি। রাহুল, তোকে এটা বলা হয়নি আমাদের। আসলে ডনি খুব কম সময়ে ভার্সিটিতে আসে। যখন ড্রাগসের মজুদ ভার্সিটিতে শেষ হয়ে যায় তখন ডনি আসে।
মানে? পরে শোনা যাবে, তুমি রেস্ট নাও, আমি আসছি বিল মিটিয়ে। রাহুল চোখ বন্ধ করে শুয়ে আছে আর মনে হচ্ছে সীমার কথা আর সুমনা আপুর কথা। রাহুলের চোখগুলো ভিজে ওঠে। রাহুল চোখের জল মুছে চোখ বন্ধ করে মুখে একটা হাসি বজায় রেখে সিটি বাজাতে থাকে। কিছু সময় পর রাহুলকে নিয়ে আরিফ আর শাকিল বাসায় চলে যায়, আর ডলি চলে যায় ডলির বাসায়। আরিফ আর শাকিল মামা মামিকে সব কিছু খুলে বলে। তখন মামা বলেন, বাবা তুই চিন্তা করিস না, আমি ওই ছেলেকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। মামা বাদ দাও তো, কুকুর কুকুরের মতো কাজ করেছে, তাই আমরাও কি কুকুরের মতো কাজ করব? রাহুল ঠিক বলেছে, ঝামেলা বাড়িয়ে লাভ নেই। নিজের 2 মেয়েকে তো হারালাম, এবার এই ছেলেকেও না হারিয়ে ফেলবো। রাতের বেলা সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। এদিকে ডলি তার বাবাকে বলছে, বাবা, আমাদের কয়েকজন এজেন্টের কোনো সন্ধান পাচ্ছি না, সকল এজেন্টের লোকেশনও বের করা যাচ্ছে না। ডনির বাবা ডনির গালে থাপ্পড় বসিয়ে দিয়ে বলে ওঠেন, লজ্জা করছে না তোর এই কথা বলতে? আমি বসকে বলে তোকে এই বাংলাদেশের দায়িত্ব দিয়েছি, আর সেই জায়গায় তুই কোনো কিছুই খুঁজে বের করতে পারছিস না। তোর জন্য বসের কাছে আমায় শুধু শুধু কথা শুনতে হচ্ছে। বাবা, আমি চেষ্টা করেছি, কিন্তু কিছুই তো হচ্ছে না। আমার লোকেরা ওদের ভালো করে খুঁজেছে, কিন্তু পায়নি। আমার মনে হয় ওদের কেউ মেরে ফেলেছে। আচ্ছা আমি দেখছি। ডনি যখন রুম থেকে বের হয়ে যাবে তখন জয়নালের ফোন বেজে ওঠে। জয়নাল ফোন রিসিভ করে ওপাশ থেকে যা শুনতে পেল তাতে জয়নাল থপ করে সোফায় বসে পড়ে আর হাত থেকে ফোন পড়ে যায়। ডনি তার বাবার কাছে এসে তার বাবাকে ধরে বলে, বাবা, কি হয়েছে? কে কল দিয়েছিল? আর তুমি কি বা শুনলে? আমাদের সকল ইনফরমেশন কেউই হ্যাক করে দিয়েছে এবং কোনো একজন মাফিয়াকে দিয়ে দিয়েছে। কি বলছো কি? হ্যাঁ, এখন এই ইনফরমেশনগুলো লিক হয়ে গেলে আমাদের মৃত্যু নিশ্চিত। আমরা কোনো দেশে পালিয়ে বাঁচতে পারবো না। বাবা, এখন কি করবে তাহলে? একজন আছে যে আমাদের রক্ষা করতে পারে। কে বাবা? হ্যাকার রাজ। জয়নাল ফোন দিয়ে রাজের সাথে কথা বলে, রাজের সাথে দেখা করতে চায় এবং রাজও দেখা করতে চায়। পরের দিন বিকেলে হৃদিতা ছাদে দাঁড়িয়ে আছে কফি হাতে। তখন হৃদিতা দেখতে পায় রাহুল কবরস্থান থেকে বের হয়ে যাচ্ছে। এদিকে রাজ চলে আসে জয়নালের বলা ঠিকানায়। রাজের মুখে মাস্ক ছিল আর জয়নাল বলছে, রাজ, এখন তোকে আমাদের খুব দরকার। আমাদের এখানে বেঁচে থাকা অনেক কষ্টদায়ক হয়ে গেছে। আমি কিছু করতে পারবো না। আমি ওই রাস্তা ছেড়ে দিয়েছি। আমি এখন ভালো হতে চাই। নিজের পুরনো রূপটাকে আমি 4 বছর আগে দাফন করে দিয়েছি। তাই আমায় কল দিয়ে বিরক্ত করবি না। আমায় বিরক্ত করলে এর ফল ভালো হবে না। আর হ্যাঁ, আমার পরিচয় যেন কেউ জানতে না পারে। রাজ কথাটা বলে সেখান থেকে চলে যায় আর জয়নাল ও ডনি তাকিয়ে আছে রাজের যাওয়ার দিকে। তখন ডনি বলে, বাবা, তুমি চিন্তা করো না, আমি একে আজকে রাত শেষ হওয়ার আগেই নিয়ে আসব। জানিস এই রাজকে? কি তার পরিচয়, কি তার কাজ? বাবা, পুরো হ্যাকারদের গডফাদার হলো রাজ। রাজের সাথে পাঙ্গা নিয়ে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, আর তুই বলছিস সেই রাজকেই নিয়ে আসবি? ড্রাগন গ্রুপের নাম শুনেছিস? আন্ডারওয়ার্ল্ডের এক সময়ের শক্তিশালী টিমের কথা বলছো? সেই ড্রাগন গ্রুপের লিডার হলো এই রাজ। কি? হ্যাঁ। এবার কি করবে তাহলে? ও যে মানা করে দিল। রাজ আসবে আমার কাছে খুব তাড়াতাড়ি। হা হা হা। পরের দিন রাহুল ভার্সিটিতে বসেছিল। তখন ডলি এসে রাহুলের পাশে বসে আর বলে, কি অবস্থা এখন তোমার? ভালো, ধন্যবাদ তোমায়। ডলি আর রাহুল কথা বলছিল তখন হৃদিতা সেখানে চলে আসে। রাহুল সেখানে যেই উঠতে যাবে তখন ডলি রাহুলকে বসিয়ে দিল আর হৃদিতা বলে, কি রে ছোট লোক, একটা মেয়েও জুটিয়ে নিয়েছিস? রীতিতা, মুখ সামলে কথা বলবি। মানুষকে সম্মান করতে শেখা উচিত তোর। কি রে ডলি, তুই ওই ফকিনের হয়ে কথা বলছিস কেন? প্রথম দেখায় ভালো লেগেছে কি? মানুষকে তো মানুষের ভালো লাগবে, তোদের মতো অমানুষরা সেটা বুঝবে কি করে? এক ফকিন্নি আর এক ফকিন্নির হয়ে কথা বলবেই তো। মুখ সামলে কথা বলবি রীতিতা। তুই মুখ সামলে কথা বল। তুই একজন সামান্য সরকারি চাকরিজীবীর মেয়ে আর আমার বাবা হলেন একজন এমপি। সো মাইন্ড ইট। আমার সাথে লাগতে এলে তোর এমন অবস্থা করব যাতে তুই কাউকে মুখ দেখাতে না পারিস।
তুই যে এতটা খারাপ আমি ভাবিনি। আমাদের তুই ফকিন্নি বললি না, আসলে তোর আচার ব্যবহার বোঝাই যায় কে ফকিন্নি আর কে ছোট লোক। ডলি, তুই কিন্তু মাত্রাতিরিক্ত কথা বলছিস। সামান্য একটা ছোট লোকের জন্য তুই আমার সাথে এইভাবে কথা বলছিস? অন্যকে কিছু বলার আগে নিজের অবস্থান নিজের ব্যবহার দেখে নিস। কথাগুলো বলে ডলি সেখান থেকে চলে যায় আর রাহুল চলে যায় ক্লাসে। রাহুল ক্লাসে এসে আরিফ আর শাকিলের সাথে বসে কথা বলছিল। তখন রিদিতা রাহুলের সামনে আসে আর রিদিতা রাহুলের গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। তখন রাহুল বলল, এটা কি হলো? আপনি আমায় মারলেন কেন? তোর জন্য একটা মেয়ে আমায় সবার সামনে অপমান করে গেল। আমি কি বলেছিলাম ওর সাথে কথা বলার জন্য? আর আপনি তো নিজে থেকে এসে সমস্যা সৃষ্টি করেছেন। তোদের দুইজনের অবস্থা খারাপ করে দিব। আপনারা দুইজনে কথা বলেছেন, এখানে আমায় কেন টানছেন? আমি তো কিছু বলি নাই, তাহলে আমাকে কেন? রিদিতা কথাগুলো বলে রাহুলকে থাপ্পড় মারছে, সাথে চুলগুলো টানছে। রাহুল একসময় ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। তখন অর্পা আর বাকিরা রিদিতাকে সেখান থেকে নিয়ে আসে। রাহুল তার চুল ধরে বসে পড়ে। অর্পা রিদিতাকে উদ্দেশ্য করে বলে, এটা তুই কি করলি রিদি? যা করেছি ভালো করেছি। তোরা নিয়ে এলি কেন? আমি ওর সমস্ত চুল ছিঁড়ে ফেলতাম। তোর এই কাজে ক্লাসের সবাই তোকে নিয়ে হাসছে, সে তো অনেক ভিডিও করে রেখেছে। আজকে তুই তোর কাজের জন্য সবার কাছে হাসির পাত্র হয়ে গেলি। রিদিতা এক পলক সবার দিকে তাকিয়ে রাগে ফুসতে ফুসতে গাড়ি নিয়ে বাসায় চলে যায়। এইদিকে আরিফ আর শাকিল বলছে, বন্ধু, অনেক বড় তুফান গেল না রে তোর ওপর দিয়ে? ওটা তুফান না, নার্গিস গিয়েছে। শাআল্লাহ, আর একটু হলে আমার মাথার সমস্ত চুল ছিঁড়ে ফেলতো। আমি যতই ওর থেকে দূরে থাকতে চাই, ততই মেয়েটা কেন আমার সাথে পায়ে পায়ে ঝগড়া করতে আসে? বন্ধু চল বাসায় চলে যাই, আজকে আর ভালো লাগছে না। তারপর তিনজনই বাসায় চলে যায়। পরের দিন সকালে রাহুল ভার্সিটিতে আসতে দেখতে পায় রিদিতা আর তার বান্ধবীরা ডলিকে ঘিরে ধরে বাজেভাবে কথা বলছে। রিদিতা তার ছেলে বন্ধুরা ডলিকে বাজেভাবে ধরে আছে আর ভার্সিটির সকল স্টুডেন্টদের দিকে তাকিয়ে আছে। ডলি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। রাহুলের এটা দেখে মেজাজ গরম হয়ে যায়। তখন রাহুল রিদিতার সামনে গিয়ে বলে, এখানে কি হচ্ছে? এখানে ওই মেয়ের মুখ কালো করে সমাজের মাঝে নতুন পরিচয় হবে। দেখুন আপনার সমস্যা আমার সাথে, তাই ডলিকে ছেড়ে দিন। কাউকে ছাড় দেওয়া হবে না। আগে এই মেয়ে, তারপর ওই ছেলে। ওই তোরা ভিডিও কর, আমি আজকে ডলির সম্মানহানি করব। কথাটা বলে রিদিতা যখন ডলির ওড়না ধরে টান দিবে, তখন রাহুল আবার বলে, একজন মেয়ে হয়ে আপনি আরেকটা মেয়ের সাথে এমন করছেন? সর এখান থেকে, ছোট লোকের বাচ্চা। কথাটা বলে রিদিতা যেই ওড়না ধরবে, তখন রাহুল সবাইকে অবাক করে দিয়ে রিদিতার গেঞ্জি টেনে ধরে আর বলে, নে এবার ভিডিও কর। তোর অনেক ইচ্ছা না অন্যের সম্মানহানি করার? এবার তোর সম্মানহানি হবে। রাহুলের এমন কাণ্ডে সবাই অবাক হয়ে যায়। অর্পা, মিথিলা সহ সবাই তাকিয়ে আছে। সবাই ভিডিও করা বন্ধ করে দিয়েছে। রাহুল রিদিতার গেঞ্জি ছেড়ে দিয়ে ডলিকে নিয়ে চলে আসছিল। তখনই রিদিতা বলে ওঠে, তোর যদি সাহস থাকে তাহলে আজকে 3 ঘন্টা ভার্সিটি থেকে দেখা। আজকে তোকে শেষ করে দিব। যা, তোর কোনো বাপ আছে, নিয়ে আয়। দেখা যাবে। রিদিতা ফোন দিয়ে তার বাবাকে বলে। তখন তার বাবা তার লোকদের পাঠিয়ে দিলেন। 1 ঘন্টা পর রাহুল ক্লাস করছে। তখন রিদিতা তার বাবার পাঠানো লোকদের নিয়ে ক্লাসে প্রবেশ করে আর রাহুলকে দেখিয়ে দিল। লোকগুলো এসে রাহুলকে ক্লাস থেকে টানতে টানতে ভার্সিটির মাঠে নিয়ে যায়। লোকগুলো রাহুলকে স্ট্যাম্প, হকি স্টিক, পাইপ নিয়ে আঘাত করছে আর রাহুল সবাইকে অবাক করে হেসে যাচ্ছে। রাহুলের মুখ, মাথা থেকে রক্ত পড়ছে, কিন্তু রাহুল অনবরত হেসে যাচ্ছে। রাহুলের দিকে তাকিয়ে আছে সবাই অবাক চোখে। এত আঘাতের পরও হাসছে। ডলি, আরিফ আর শাকিল বলছে, কিরে রাহুল হাসছে কেন? এত আঘাতের পরেও হাসছে? রাহুলের শরীরে মনে হচ্ছে এই আঘাতের কোনো প্রতিক্রিয়াও হচ্ছে না। রাহুল হাসছে দেখে রিদিতা রাহুলের সামনে গিয়ে বলে, কিরে হাসছিস কেন? হাসবো না কেন বলতো? তোর ডেকে আনা লোকগুলো আমায় কিছু করতে পারছে না। তোর শরীর থেকে রক্ত পড়ছে আর বলছিস কিছু হয়নি? দাঁড়া, তোর খালি শরীরে আঘাত করলেই বুঝতে পারবি। রাহুল টি শার্ট ছিঁড়ে ফেলতেই সবাই অবাক হয়ে যায়। রিদিতার বাবার লোকেরা পালিয়ে যায় আর রিদিতা সেখান থেকে কয়েক পা পিছিয়ে যায়। ভার্সিটির সবাইও তাকিয়ে আছে রাহুলের দিকে। ডলি, আরিফ আর শাকিলও তাকিয়ে আছে। রাহুল রিদিতার সামনে গিয়ে বলে, কি রে, মারবি না আমায় তুই? কে তুই? আমি একজন ছোট লোক মানুষ। তাহলে তোর শরীরে এতগুলো আঘাত ও গুলির চিহ্ন কেন? তোর এসব জানার কোনো প্রয়োজন নেই। তুই মার আমায়, আয় মার। রাহুল কথাগুলো বলে রিদিতার দিকে এগোচ্ছিল। তখনই রিদিতা ও তার বন্ধুরা সেখান থেকে দৌড়ে চলে গেল।
রাহুল তার রক্তাক্ত টি শার্ট গায়ে জড়িয়ে ভার্সিটির বাইরে এসে একটা টঙের দোকান থেকে সিগারেট টানছে। তখন ডলি, শাকিল আর আরিফ আসে। রাহুল একবার তাকিয়ে আবার সিগারেটের ধোঁয়া উড়াতে লাগলো। সিগারেট শেষ হলে শাকিল বলে, ভাই আপনি কে বলুন তো? আপনি যে কোনো সাধারণ মানুষ নয় সেটা আমরা বুঝে গেছি। কি বলছিস কি তোরা? তোর শরীরে এগুলো এলো কিভাবে? বলবো সব, তবে লক্ষ্য যেদিন পূরণ হবে সেই দিন বলবো। রাহুল কথাটা বলে সেখান থেকে চলে যায় বাসায়। এদিকে রিধিতা তার রুমে বসে একটু আগের কথা চিন্তা করছে। রিধিতা মনে মনে বলছে, কে ওই ছেলে? ছেলেটাকে যেমন দেখতে তেমনটা কিন্তু নয়। ওর এমন চেহারার পেছনে কি এমন রহস্য লুকিয়ে আছে? ও শরীরে এত চিহ্ন কিসের? ধুর, ও যেই হোক তাতে আমার কি? আমার বদলা নিতে হবে। সেদিন আমি চিন্তা করব কি করে যে বদলাটা নেই আমি ঠিক করেই। রিধিতা বসে এসব চিন্তা করছিল, তখনই রিধিতা ইয়েস বলে লাফ দিয়ে উঠল। রিধিতা নিচে গিয়ে খাওয়া দাওয়া শেষ করলো। রাহুল বাসায় এসে তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে কেটে যাওয়া জায়গায় মলম লাগিয়ে শুয়ে পড়ল। রাতের বেলা যখন সবাই মিলে খাবার খাচ্ছিল, তখনই সবাই নিউজে দেখতে পেল আজকেও বড় রাস্তার পাশের পুকুরে কয়েকজন লাশ পাওয়া গেছে। পুলিশ বলছে মৃত ব্যক্তিরা ড্রাগসের ব্যবসার সাথে জড়িত। আগের মতোই সবার বুকে লেখা আছে দ্য ডেথ ডেভিল। পরের দিন সকালে রাহুল ভার্সিটিতে বসে আরিফ, শাকিল আর ডলির সাথে কথা বলছিল। তখনই শাকিল বলে ওঠে, ওই এই ভিডিওটা দেখতো তোরা? কিসের এই ভিডিওটা? আরে বেটা, কালকে রাতে পুলিশের আইজিপিকে কেউ বাজেভাবে হত্যা করেছে আর বুকে লিখে দিয়েছে ডে ডেড ডেভিল। ডে ডেড ডেভিল মেরেছে। কি শুরু হলো বলতো? দেশে এক এক করে সবাইকে মেরে ফেলছে ওই ডেভিল। আচ্ছা, ভিডিও দেখি। ভিডিওটা নিয়ে দেখতে পেলাম ডেভিল পুলিশের আইজিপিকে প্রথমে উলঙ্গ করে একটা ছুরি দিয়ে গলা থেকে কোমর পর্যন্ত আঘাত করছে এক নাগাড়ে, আর আইজিপি চিৎকার করছে। তারপর ডেভিল আইজিপির বুকে ফুটন্ত অ্যাসিড ঢেলে দিচ্ছে। আইজিপি চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যায়। ডেভিল তখন একটা পৈশাচিক হাসি দিয়ে এক কোপে শরীর থেকে আইজিপির মাথা আলাদা করে দিল, তারপর পা হাত কেটে ফেলে। সবার ভিডিওটা দেখে মাথাটা কেমন যেন ঘুরতে লাগলো। রাহুল মোবাইল রেখে বলে ওঠে, একটা মানুষ আরেকটা মানুষকে এভাবে মারতে পারে? আমি চিন্তা করতে পারছি না। এই ডেভিল কোন সাইকো হবে? একজন মানুষ কখনো একজন মানুষকে এভাবে মারতে পারে না। আমি শুনেছি ডেভিল এমনি এমনি কাউকে মারে না, কোনো কারণ তো অবশ্যই আছে এর পিছনে। তখনই রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন বের করে দেখতে পায় জয়নালের কল। রাহুল সেখান থেকে উঠে গিয়ে কল রিসিভ করে। কিরে, তোকে না বলেছি আমায় কল দিবি না? তাহলে ভাই, আমি তোমার পায়ে পড়ি, তুমি পারো একমাত্র আমাদের বাঁচাতে। ওই ডেভিল অলরেডি আমাদের সকল এজেন্টের মেরে দিচ্ছে, আমাদেরও কখনো মেরে দিবে। প্লিজ তুমি আমাদের রক্ষা করো, প্লিজ। আমি আগেই বলেছিলাম তোদের এই রাস্তা থেকে বের হয়ে আসার জন্য, কিন্তু তোরা এলি না। তোদের এই ড্রাগসের জন্য অনেক ছেলে মেয়ে মারা গেছে, অনেকের সংসার নষ্ট হয়ে গেছে। ভাই, আমি আপনার পায়ে পড়ি, এবার আপনি বাঁচিয়ে নিন, সামনে থেকে আর এমন কাজ করব না। শোন, তুই আর তোর ছেলে সকল ভার্সিটি থেকে তোদের সকল কিছু যদি আজকের ভিতরে সরিয়ে নিতে পারিস, তাহলে আমি তোদের কাজ করে দিব। রাহুল কথাগুলো বলে সেখান থেকে এসে আবার আড্ডা দেওয়া শুরু করে। তখন রিধিতা ও তার বন্ধুরা আসে রাহুলদের আড্ডা দেওয়ার স্থানে। রিধিতা রাহুল আর বাকিদের উদ্দেশ্য করে বলে, রাহুল, ডলি, আমি তোদের সাথে সত্যি অনেক খারাপ ব্যবহার করেছি। তোরা আমায় ক্ষমা করে দে। আজকে কি তোর শরীর খারাপ করেছে যার জন্য এমন বলছিস? না রে, আমার শরীর ভালো, তবে নিজের কাজের জন্য খুব অনুশোচনা হচ্ছে। আসলে আমি সবার সাথে খারাপ ব্যবহার করেছি, এখন নিজেকে আমায় বদলাতে হবে। তাই তোরা আমায় ক্ষমা করে দে। তোরা যদি বলিস তাহলে আমি ভার্সিটির সবার সামনে আমি তোদের কাছে ক্ষমা চেয়ে নেব। আমি ক্ষমা করে দিলাম, দেখ রাহুল তোকে ক্ষমা করে দেয় কিনা। রাহুলের কাছে গিয়ে বললাম রাহুলের হাত ধরে, রাহুল আমায় ক্ষমা করে দে প্লিজ। আমি তো নিজের ভুল বুঝতে পেরেছি আর নিজের ভুলের জন্য ক্ষমাও চাইছি। এই কি করছেন? আমি একজন ছোট লোক ছেলে, আমায় ধরছেন কেন? আপনি একজন এমপির মেয়ে হয়ে আমার হাত ধরছেন, এটা দেখলে লোকে কি বলবে? ছাড়ুন ছাড়ুন। রাহুল প্লিজ প্লিজ। তখন শাকিল, আরিফ, ডলি সবাই বলে ক্ষমা করে দেওয়ার জন্য। রাহুলও কিছুক্ষণ সময় চিন্তা করে বলে, আচ্ছা যান, ক্ষমা করে দিলাম, তবে সবার সাথে ভালো ব্যবহার করবেন, সবাইকে সম্মান করবেন। তাহলে আমরা আজকে থেকে সবাই বন্ধু। হুম। আচ্ছা শুন,
তোরা কালকে আমার জন্মদিন, তাই বাড়িতে একটা পার্টির আয়োজন করা হয়েছে, তোরা সবাই আসবি। শুভ জন্মদিন রিদিতা, জন্মদিনের অনেক অনেক শুভকামনা রইল। আরে এখন বলছিস কেন? কালকে বলবি তো। না রে, আমি কালকে যাব না, আমার এইসব পার্টি ভালো লাগে না। তাহলে বুঝবো তুই আমায় ক্ষমা করিসনি এখনো। আরে না না, তুই ভুল ভাবছিস। তাহলে তুই কালকে আসছিস কিন্তু। সবাই জোর করে রাহুলকে যাওয়ার জন্য, আর রাহুলও কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। সবাই যখন কথা বলছিল তখন ভার্সিটির কয়েকটা গাড়ি প্রবেশ করে আর সবাই গাড়িগুলোর দিকে তাকায়। তখন সবাই দেখতে পায় ডনি আর জয়নাল গাড়ি থেকে নামছে। ডনি আর জয়নাল গাড়ির পেছনে কয়েকটা ট্রাক প্রবেশ করেছে। ভার্সিটি, ডনি আর তার লোকেরা দৌড়ে চলে যায় একাডেমিক ভবনের দিকে। আর জয়নাল বলে ওঠে, আজকে থেকে এই ভার্সিটিতে কেউ কখনো ড্রাগসের ব্যবসা করতে পারবে না। এই ভার্সিটি হবে মাদক মুক্ত। আমি আমার সকল কিছু নিয়ে যাচ্ছি ভার্সিটি থেকে। ভালো থাকবেন সবাই। জয়নালের কথা শুনে ভার্সিটির সবাই হাততালি দিল। কিছু সময় পর জয়নাল ও ডনি মিলে তাদের সকল কিছু নিয়ে ভার্সিটি ত্যাগ করে। রাহুলরাও উঠে ক্লাসে চলে যায়। ক্লাস শেষ হলে যে যার বাসায় চলে যায়। রাতের বেলা রাহুল একটা পুরাতন ব্যাগ থেকে দুটো ল্যাপটপ বের করে, যার মডেল ছিল অ্যাপল ম্যাকবুক এয়ার M2 অ্যান্ড অ্যাসাস রগ G-Virus G15। ল্যাপটপগুলো বের করে তার পুরাতন ওয়েবসাইটগুলোতে প্রবেশ করে এবং সবার উদ্দেশ্যে একটা মেসেজ দিয়ে দেয়। রাহুল জয়নালের পাঠানো সকল ইনফরমেশন অনুযায়ী কাজ করতে লাগে। আর কিছুক্ষণ পর রাহুলের মুখে হাসি ফুটে ওঠে। রাহুল একবার সকল কিছু চেক করে তার ল্যাপটপে সেভ করে রাখে আর জয়নালকে সব কিছু পাঠিয়ে দেয়। এদিকে ডেথ ডেভিল যখন তার কম্পিউটার স্ক্রিনে বসে তখন কিছু লেখা দেখে তার মুখে হাসি ফুটে ওঠে। জয়নাল তার বসকে কল দিয়ে বলছে, বস, রাজ আমাদের কাজ করে দিয়ে এবং আমাদের সকল সিকিউরিটি সিস্টেমের অ্যাক্সেসের সকল কিছু দিয়ে দিছে। এবার আর ওই ডেড ডেভিল আমাদের কিচ্ছু করতে পারবে না। শোন, এবার তুই এই কাজটা তো করতে পারবি, আমি তোকে সকল কিছু বলে দিব। বস, কিন্তু রাজের ছবি তো আমার কাছে নেই। তাহলে? আমি দিয়ে দিচ্ছি। কিছু সময় পর জয়নালের ফোনে একটা ছবি আসে। তখন জয়নাল ডনিকে ডেকে বলে ওঠে, ডনি, ডনি। হ্যাঁ বাবা, বলো। বাবা, এই ছেলেকে খুঁজে বের করতে হবে, আমাদের বসের আদেশ। বাবা, এই ছেলেকে? এই ছেলে হচ্ছে রাজ দ্য হ্যাকার। কিন্তু বাবা, এই ছেলে তো আমাদের ভার্সিটিতে পড়ে। মানে? আমাদের ক্লাসে আমাদের সাথেই পড়ে। কিন্তু বাবা, একে দেখে তো হ্যাকার বলে মনে হয় না। আচ্ছা, তাহলে তো শিকারকে পেয়ে গেছি। তাহলে কালকে না মেরে আগামী পরশু দিন মারবো, আর বসও আসবে। শুন, কালকে এমপির বাড়িতে ইনভাইট আছে, আমাদের যেতে হবে। আর ওই এমপির মেয়ের সাথে তোর বিয়ের কথা বলবো। আচ্ছা বাবা। পরের দিন সন্ধ্যাবেলা সবাই চলে যায় রিদিতার বাসায়। রিদিতা রাহুলকে দেখে বলে, কি রে, তোরা সবাই চলে এসেছিস? আচ্ছা বস তোরা। আর রাহুল, তুই আয় এদিকে। হুম। রিদিতা রাহুলকে নিয়ে তার বাবা আর মায়ের সাথে পরিচয় করিয়ে দিল। রিদিতার বাবা রাহুলকে দেখে কিছুটা চিন্তিত হয়ে পড়েন। তখন রিদিতার বাবা রাহুলকে দেখে বলে উঠলেন, রাজদা। আঙ্কেল, কি বলছেন আপনি? আমার নাম তো রাহুল। হ্যাঁ বাবা, ওর নাম তো রাহুল। তুমি কি রাহুলকে চেনো? হ্যাঁ, না আসলে ওকে দেখতে একজনের মতো দেখতে। কি বলছেন কি আঙ্কেল? না কিছু না। আচ্ছা, তোমরা এনজয় করো, আমি আসছি। রিদিতার বাবা সেখান থেকে চলে যান। তখন রিদিতা ও তার বাবার বন্ধু আমজাদ খানের সাথেও রাহুলের পরিচয় করিয়ে দিল। রিদিতা তার বাবার একজন লোককে ইশারা করে এবং লোকটা ইশারা করে বুঝিয়ে দেয় কাজ হয়ে গেছে। রাহুল তখন সেখানে জয়নাল ও তার ছেলেকে দেখতে পায়। জয়নাল রিদিতার বাবার আমজাদ খান কি যে কথা বলছিলেন। কিছুক্ষণ পর সবাই মিলে অনেক আনন্দ করে রিদিতার জন্মদিনের কেক কাটে। খাওয়া দাওয়া শেষ করে যে যার বাসায় চলে যায়। রাহুল তার রুমে ফ্রেশ হয়ে এসে তার রুমে ঘুমিয়ে পড়ে। আর রিদিতার বাবা তার রুমে বসে কিছু চিন্তা করছেন। তখন রিদিতার চিৎকার শুনে রিদিতার রুমে চলে যান। সেখানে গিয়ে শুনতে পারেন সকালবেলা রাহুল যখন বাসা থেকে বের হয়ে শাকিল আর আরিফের অপেক্ষা করছিল তখন একটা পুলিশের গাড়ি এসে রাহুলের সামনে থামলো আর রাহুলকে তাদের গাড়িতে তুলে নিয়ে গেল। রাহুলকে নিয়ে থানায় এনে সেলের ভেতর রাখা হয়। তখন রাহুল বলে, অফিসার, আমায় এখানে নিয়ে আসার কারণ কি? আর আমায় সেলের ভিতরেই বা কেন রাখছেন? পুলিশ অফিসার বলে, আপনি এমপি শরীফ খানের মেয়ের ডায়মন্ডের নেকলেস চুরি করেছেন এবং আমরা সেটা আপনার রুম থেকে পেয়েছি। কি বলছেন কি? আমি এমন কোনো কাজ করি নাই। কেউ আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে। পুলিশ অফিসার, লাঠির আঘাত পড়লেই সব কিছু স্বীকার করবি।
বর্তমানে রাতে রিদিতা তার রুমে বসে গান শুনছে আর চিপস খাচ্ছে আর নেচে যাচ্ছে। তখন তার বাবা হন্তদন্ত হয়ে এসে রিদিতার রুমে ঢুকেন আর রিদিতাকে ধরে বলেন, রিদিতা, রাহুল কোথায়? রিদিতা তার বাবার দিকে ঘুরে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, ওই ছোট লোক তো এখানে জেলের ভেতরে পুলিশের মার খাচ্ছে। কি বলছিস কি? বাবা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল, আমায় থাপ্পড় মেরেছিল। এবার বুঝবে কত ধানে কত চাল। তুই এটা কি করেছিস? তুই জানিস রাহুলকে? তুই জানিস রাহুলের সম্পর্কে? রাহুলের সম্পর্কে তুই শুনলে বুঝতে পারবি আমি কেন তোকে বলছি এসব কথা। বাবা কি বলছো কি তুমি? আর তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? কে ওই ছোট লোক যার জন্য তুমি এমন করছো? রাহুল হচ্ছে মানুষরূপী একজন হায়না, যে নিজের শিকারকে শিকার করে খুব ঠান্ডা মাথায়। আমি একজন এমপি হয়ে কেন এত ভয় পাচ্ছি সেটা বুঝতে পারছিস না কেন? বাবা আমি তোমার কথার মানে বুঝতে পারছি না কিছুই। মারে, ওই রাহুলই হচ্ছে হ্যাকার জগতের গডফাদার, রাজ দ্য হ্যাকার। আর বিশ্বের শক্তিশালী মাফিয়া গড ড্রাগনের লিডার রাহুল রাজ। আর বিশ্বের শক্তিশালী মাফিয়া গ্রুপের ড্রাগনের লিডার রাহুল রাজ। 3 বছর আগে রাজ কোনো এক অজানা কারণে মাফিয়া ওয়ার্ল্ড ছেড়ে নিরুদ্দেশ হয়ে যায়। আমি গতকালকে দেখেই চিনতে পারি, কিন্তু কনফার্ম হওয়ার জন্য আমি রাজের ডান হাত ছোট ভাই সীমান্তকে কল দেই। তারপর সীমান্ত আমায় সব কিছু খুলে বলে। রিদিতা মাথায় হাত দিয়ে বসে পড়ে বিছানায়। রিদিতার বাবা ভয় থরথর করে কাঁপছে। তখন রিদিতা তার বাবাকে কাঁপা কাঁপা গলায় বলে, এটা আমি কি করলাম? বাবার সামান্য পাওয়ার পেয়ে আমি একজনের হায়নার সাথে পাঙ্গা নিয়ে নিলাম। এখন কি হবে বাবা? এখন কি হবে? আমি তো ভুল করে ফেলেছি। এখন কি করব? আমি যে নিজের মৃত্যু নিজে ডেকে এনেছি। আমাদের সকালে তাড়াতাড়ি করে থানায় যেতে হবে এবং রাজকে সারিয়ে নিয়ে আসতে হবে। এখন চল। পরের দিন সকালে রিদিতা আর তার বাবা থানায় গিয়ে যা শুনতে পেলেন তাতে তারা কিছুটা ভয় পেয়ে যান। তারা থানায় গিয়ে রাহুলের কথা জিজ্ঞেস করলে পুলিশ অফিসার বলে, আজকে রাহুলকে কোর্টে নিয়ে যাওয়ার পথে দুটো সন্ত্রাসী গ্রুপ তাদের উপর হামলা করে। একটা গ্রুপ রাহুলকে নিয়ে যায়। ঘটনাস্থলে কয়েকজন সন্ত্রাসী মারা যায় আর তাদের অনেক পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি আছে। রিদিতা তার বাবা থানা থেকে বের হয়ে আসেন। তখন রিদিতার বাবার ফোন বেজে ওঠে। রিদিতার বাবা ফোন রিসিভ করে শুনতে পান, খান সাহেব, আপনি চিন্তা করবেন না, ভাই আমাদের সাথেই আছে, আপনি আমাদের এখানে চলে আসুন। রিদিতার বাবা রিদিতাকে বাসায় চলে যেতে বলে। তিনি অন্য একটা গাড়ি ভাড়া করে সীমান্তের বলে দেওয়া ঠিকানায় চলে যান। এদিকে রিদিতা বাসার দিকে গাড়ি চালিয়ে আসছিল, তখনই কবরস্থানে সেই চাচাকে দেখতে পায়। রিদিতা গাড়ি থামিয়ে চাচার সামনে গিয়ে বলে, চাচা কেমন আছেন? ভালো রে মা, তুই কেমন আছিস? ভালোই চলছে। চাচা আপনার কাছে কিছু জানার ছিল। হ্যাঁ বল, কি জানতে চাস তুই? আচ্ছা, একটা ছেলেকে দেখি প্রত্যেকদিন বিকেলে কবরস্থানে আসে আর কান্না করতে করতে বের হয়ে যায়। আসলে ছেলেটা এখানে কেন আসে আর কান্নাই বা কেন করে? আচ্ছা, তুমি রাজের কথা বলছো? মারে, ছেলেটার পৃথিবীতে কেউ নেই। রাজের বয়স যখন 10 তখন তার মা বাবা মারা যান। তারপর থেকে রাজের দেখাশোনা করার জন্য তার মামা আর মামি তাদের বাসায় চলে আসেন। রাজের মামা আর মামি ছিলেন লোভী প্রকৃতির। তারা রাজের সম্পত্তির লোভে রাজের দেখাশোনা করার নামে রাজের উপর অত্যাচার করত। রাজের মামা মামি আর রাজের মামাতো ভাই বোন রাজকে সহ্য করতে পারত না। রাজের উপর চলতো প্রাচীন যুগের অমানবিক নিষ্ঠুর অত্যাচার। রাজের বড় মামাতো বোন সুমনা রাজকে অনেক ভালোবাসত। রাজও সুমনাকে অনেক ভালোবাসত। বলতে পারি সুমনা হয়ে যায় রাজের মা বাবা। রাজের উপর কোনো অত্যাচার হলে সুমনা তার প্রতিবাদ করত। রাজকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। সুমনা যতদিন বাসায় থাকতো ততদিন সবাই রাহুলের সাথে ভালো ব্যবহার করত। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সুমনা কোনো এক অজানা কারণে 4 বছর আগে সুমনাও মারা যায়। সুমনা মারা যাওয়ার পর রাজের পুরো পৃথিবী পাল্টে যায়। রাজ হয়ে যায়, রাজ কেমন যেন চুপচাপ হয়ে যায়। মামা মামি আর ছোট মামাতো বোন রাজকে শত আঘাত করলেও রাজ সবকিছু মুখ বুজে সহ্য করে নিত। রাজ প্রত্যেক দিন এসে সুমনা ও তার মা বাবা কবরের কাছে বসে কান্না করে সবকিছু বলতো। আমি ছেলেটার কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে যেতাম। ছেলেটার কান্না শুনে আমি কান্না করতাম। রাজ একদিন এসে কান্না করে বলে, জানো মা বাবা আপু, আজকে মামা মামি আর সীমা মিলে আমায় অনেক মেরেছে। আমার মুখে কাপড় গুজে দিয়ে আঘাত করেছে। আমার শরীরে
লাঠির আঘাতে ফেটে যাওয়া স্থান দিয়ে রক্ত পড়ছে, আর সেই আঘাতপ্রাপ্ত জায়গায় লেবু চিপে লেবুর রস আর লবণ ঢেলে দিচ্ছে। আমি এই যন্ত্রণা যে সহ্য করতে পারছি না, ব্যথা যন্ত্রণা সব কিছু মিলিয়ে আমার চোখের জল আমার চিৎকারের রূপ নিয়ে বের হয়ে যাচ্ছে। আমায় কেন তোমরা একা রেখে চলে গেলে? আমার পিঠে যে প্রচণ্ড ব্যথা করছে। মা বাবা, আপু, তোমরা শুনতে পাচ্ছ? আমার পিঠে অনেক ব্যথা করছে। আমি অনেক গুলি খেয়েছি, কিন্তু এমন ব্যথা আমার কখনো লাগেনি। তোমরা কেন আমায় একা রেখে চলে গেলে? বেশ, কেন আমায় তোমাদের সাথে নিয়ে গেলে না? জানিস মা, রাজ তার নিজের মা আর বাবার নামে একটা অনাথ আশ্রম আর সুমনার নামে একটা হাসপাতাল তৈরি করেছে। রাজকে একটা মেয়ে তার ভার্সিটিতে নানাভাবে অপমান করত, কটু কথা বলতো, মা বাবা তুলে কথা বলতো, কিন্তু রাজ কিছুই বলতো না। কয়েকদিন আগে রাজ এসে আমায় বলে যায়, চাচা, আমার বোনেদের খুনিদের সন্ধান পেয়ে গেছি। এবার শুরু হবে মৃত্যুর মিছিল। সব কয়টাকে শোনাবো মৃত্যুর ভয়ানক শব্দগুলো। কি বলছিস কি রাজ? তুই, সুমনা আর সীমা হত্যা করা হয়েছে মানে? চাচা, হত্যা করা হয়েছে। তোমায় সব বলবো, তবে কাজ শেষ করে এসে। কিন্তু আমরা তো শুনেছি সীমা আত্মহত্যা করেছিল গলায় ফাঁসি দিয়ে। তবে রাজ যেহেতু বলেছে, তার পিছনে কোনো কারণ আছে নিশ্চয়ই। রিদিতার চাচার কথাগুলো শুনে নিজের বাসায় দৌড়ে চলে যায়। রিদিতা তার রুমে ঢুকে কান্না করছে আর নিজের কাজের জন্য বারবার আফসোস করছে। চাচাও কথাগুলো বলে দীর্ঘ একটা শ্বাস ছেড়ে সামনের দিকে পা বাড়ান। এদিকে শরীফ খান সীমান্তের বলা ঠিকানায় এসে পৌঁছে যান। বাসার ভেতরে প্রবেশ করে দেখতে পান ডাক্তার রাজের শরীরে ড্রেসিং করে দিচ্ছে। শরীফ খানকে দেখতে পেয়ে রাহুল বলে ওঠে, আরে আঙ্কেল, আপনি আসুন আসুন, বসুন এখানে। শরীফ খান রাহুলের পাশে গিয়ে বসেন। তিনি কাঁপা কাঁপা গলায় বলে ওঠেন, আসলে রাহুল, আমার মেয়ের অমন কাজের জন্য আমি খুবই দুঃখিত। রিদিতা হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। রিদিতা এখনো অনেক ছোট, তাই অমন কাজ করেছে, তাই তো? চিন্তা নেই, আমি আপনার মেয়েকে ক্ষমা করে দিলাম, তবে ভবিষ্যতে এমন কাজ করলে আর ক্ষমা পাবে না। রিদিতা আর এমন কোনো কাজ করবে না, আমি কথা দিচ্ছি তোমায়। সেদিন জয়নাল আপনাকে কি বলেছিল? জয়নাল এসেছিল তার ছেলের সাথে আমার মেয়ের বিয়ের কথা বলতে, কিন্তু আমি মানা করে দেই। জয়নাল আমার এটাও বলে যে ওর সাথে ড্রাগসের ব্যবসায় জড়িয়ে যেতে। তো এবার আপনি কি করবেন? এই দেহে যতদিন প্রাণ আছে ততদিন সত্যের পথে চলে যাব, কখনো অসতের পথে যাব না। আচ্ছা রাজ, একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলেন। সীমান্তরা তোমায় নিয়ে আসলো, তাহলে কারা তোমার উপর হামলা করলো? শরীফ ভাই, তুমি জানলে কি করে ভাইয়ের উপর হামলা হয়েছে? পুলিশ অফিসার বলল। হয়তো আমার কাছের কেউ হবে, তবে চিন্তা নেই, খুঁজে বের করব সব কয়টাকে। রাজ, কালকে রাতে জয়নালের কাছে একটা ফোন আসে। তো কি হয়েছে? ফোন তো আসতেই পারে। কিন্তু জয়নাল কি কথা বলেছে তুমি জানো রাজ? কথাগুলো স্বাভাবিক ছিল না। মানে? জয়নাল বলছিল, বস, আপনি চিন্তা করবেন না। এইবার যেই ড্রাগসগুলো আমদানি করেছি সেগুলো অনেক দাম আছে মার্কেটে। কয়েকটা মেয়েকে টার্গেট করা হয়েছে, এদের শরীরে ড্রাগ ইনজেক্ট করেছি, দেখা যাক কি হয়। কিন্তু জয়নাল তো আমায় বলেছিল যে সেই কাজগুলো ছেড়ে দিবে। তাহলে সীমান্ত ভাই, বুঝে গেছি কি করতে হবে আমার। আচ্ছা আঙ্কেল, আপনি এখন আসুন, আমি একটু ঘুমাবো। সীমান্ত আর শরীফ খান চলে যায় আর রাহুল ঘুমিয়ে পড়ে। রাতের বেলা রাহুল আর সীমান্ত বসে খাবার খেতে বসে। তখন সীমান্ত বলে, ভাই শরীফ, ভাই যা বলেছে সবই সত্যি, আর আপনার উপর হামলাও জয়নাল করিয়েছে। সীমান্ত খাবার রেখে রাহুলের দিকে তাকায়। রাহুলের এমন হাসির কারণ বুঝতে পারছে না। তখন সীমান্তের দিকে রাহুল তাকিয়ে বলে, There is perhaps no greater mystery than the sea, and no greater mystery than a lost ship. ভাই, বুঝলাম না কিছুই। আপনি জানেন তো আমি ইংরেজি কম বুঝি। সময় হলেই জানতে পারবি। ভাই, এখন আমাদের কাজ কি? এখন কোনো কাজ নেই, রিল্যাক্স থাক কয়েকদিন। খাওয়া দাওয়া শেষ করে রাহুল চলে যায় তার রুমে আর সীমান্ত চলে যায় বাসার বাইরে। সীমান্ত গিয়ে সকল লোকদের সকল কাজ বুঝিয়ে দিল। এদিকে ডেথ ডেভিল মেকানিক্যাল ভয়েস ব্যবহার করে জয়নালকে কল দিল। জয়নাল, কি মনে করেছিলি তুই আমায় থামিয়ে দিবি? আরে তুই যে রাজকে দিয়ে তোর সকল সিস্টেমের সিকিউরিটি লাগিয়েছিস, সেই রাজই হলো আমার ছাত্র। তুই যে রাজকে মারার জন্য লোক পাঠিয়েছিস, সেটা যদি রাজ জানতে পারে তাহলে কি হবে ভেবেছিস? ডেড ডেভিল তুই
আমি। তুই এই কাজ করে ভালো করেছিস। এখন আমি রাজকে সব কিছু ভিডিও প্রমাণ করে দেখিয়ে আমার দলে নিয়ে নিব আর তোকে মেরে ফেলবো, তারপর রাজকে। হা 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 হা। দেখ, এমনটা করিস না তুই। তুই চাইলে আমরা কম্প্রোমাইজ করতে পারি। করব। তার আগে তুই যেই মেয়েদের মেরেছিস তাদের ফিরিয়ে দিতে পারবি? যদি পারিস তাহলে আমি কম্প্রোমাইজ করতে রাজি। জানি পারবি না, তাহলে রেডি হয়ে যাই নতুন খেলার জন্য। কালকে থেকে আবার খেলা শুরু হবে। কালকে কার উইকেট হারিয়ে যায় সেটা দেখতে থাক। কথাটা বলে ডেভিল ফোন কেটে দেন। এদিকে জয়নাল মাথায় হাত দিয়ে বসে পড়ে। জয়নাল ফোন নিয়ে তার বসকে কল দিল আর বলল, বস, অনেক বড় সমস্যা হয়ে গেছে। রাজকে যে আমরা মারার জন্য লোক পাঠিয়েছিলাম সেটা ডেভিল কি করে জেনে গেছে এবং আমাদের করা প্ল্যানের ভিডিও রাজকে দেখিয়ে দিবে। কি করব এখন বস? সব কিছু যে হাতের বাইরে চলে যাচ্ছে। কিছুই হাতের বাইরে যেতে দিব না। এবার সময় হয়ে গেছে আমাদের বিগ বস এর বাইরে আসার। বিগ বস মানে? আমার বস পুরো মাফিয়া জগতের কিং বিগ বস। সে খুব তাড়াতাড়ি আসছে, বাংলাদেশে আসছে। কবে আসবে বস? খুব তাড়াতাড়ি। বস ফোন কেটে কল দিল বিগ বসের নাম্বারে। বিগ বস কল রিসিভ করতেই বস সালাম দিয়ে বলল, আপনাকে এবার বাংলাদেশে আসতে হবে। ডেভিল আর রাজ আমাদের দম বন্ধ করে দিয়েছে আর আমাদের সকল কিছু বন্ধ করে দিয়ে যাচ্ছে। বসের কথাগুলো শুনে বিগ বস কল কেটে দিল। পরের দিন সকালে রাহুল নাস্তা করে তার প্রিয় বাইক ইয়ামাহা R15M নিয়ে বেরিয়ে পড়ে। রাহুলকে বাইকে ভার্সিটি আসতে দেখে সবাই অবাক হয়ে যায়। অর্বা আর মিথিলা হৃদিতাকে ধাক্কা দিয়ে সামনে থাকাতে বলে, আর হৃদিতা সবার মতো অবাক হয়ে যায়। রাহুল বাইক পার্ক করে চলে যায় ডলি, আরিফ আর শাকিলের পাশে। রাহুল গিয়ে বসতেই শাকিল বলে, ভাই রে ভাই, কি এন্ট্রি নিলি রে। রাহুল, তোকে পুরো আল্লু অর্জুনের মতো লাগছে রে। আই এম ইমপ্রেসড। এত ঢং করিস না। ভার্সিটির সকল মেয়েই ইমপ্রেসড হয়ে গেছে। দেখ সবাই কেমন করে তাকিয়ে আছে, মনে হচ্ছে রাহুলকে গিলে ফেলবে। এই শালা, তোর হাতে আর মাথায় ব্যান্ডেজ কেন, কি হয়েছে? আরে অ্যাক্সিডেন্ট করেছিলাম তাই এমন হয়ে গেছে। সবাই মিলে কথা বলছিল, তখন হৃদিতা তার বন্ধুরা আসে। হৃদিতা রাহুলের পাশে বসে। তখন রাহুল সেখান থেকে উঠে পড়ে, ক্লাসের দিকে হাঁটা দিল। শাকিল বলল, কিরে রাহুল, চলে যাচ্ছিস যে? ক্লাসে যাব, সময় হয়ে গেছে। আরে আরো 10 মিনিট বাকি আছে তো ক্লাসের। তোরা 10 মিনিট কথা বলে আয়, আমি ক্লাসে আছি। রাহুল কথাগুলো বলে চলে যায়। হৃদিতা তাকিয়ে আছে রাহুলের যাওয়ার দিকে। সবাই আরো কিছু সময় কথা বলে ক্লাসে চলে যায়। আরিফ, শাকিল আর ডলি রাহুলের পাশে বসে। তখন ডলি বলে, এইভাবে চলে এলি কেন? সবাই মিলে কত মজা করলাম, তুই ছিলি না। ক্লাস সেটুর পর থাকিস। হৃদিতা কি জানি কিসের টিট দেবে। রাহুল একবার শাকিল আর একবার হৃদিতার দিকে তাকায়। রাহুল দেখতে পায় হৃদিতা কেমন করে তাকিয়ে আছে। তোরা খেয়ে নিস ট্রিট। আমি আমার জীবনের সেরা ট্রিট পেয়ে গেছি। কিছু সময় পর স্যার ক্লাসে এসে ক্লাস নেওয়া শুরু করেন। ক্লাস শেষে স্যার যখন ক্লাস থেকে বের হয়ে যাবেন তখন স্যার রাহুলকে উদ্দেশ্য করে বলেন, রাহুল, এখন ক্লাস শেষ করে আমার রুমে এসে একবার দেখা করবে। আচ্ছা। রাহুল ক্লাস শেষ করে স্যারের পিছু পিছু চলে যায়। হৃদিতা, শাকিল আর আরিফের কাছে এসে বলে, কি রে, বলেছিলে তোরা রাহুলকে? বলেছি। কি বলেছে ও? তোরা খেয়ে নিস ট্রিট। আমি আমার জীবনের সেরা ট্রিট পেয়ে গেছি। কিসের ট্রিটের কথা বললো? আচ্ছা। রাহুল স্যারের সাথে তার রুমে চলে যায়। তখন স্যার রাহুলকে কিছু ছবি আর একটা ফাইল এগিয়ে দিয়ে বলেন, রাজ, এইগুলো দেখো তুমি। রাজ মানে? রাহুল, আমি তোমার সম্পর্কে সব জানি। রাহুল, আমার এই শিক্ষকতার পেশার আড়ালে একটা পরিচয় আছে যা কেউই জানে না। কি পরিচয় স্যার? আমি একজন ইন্টারপোল অফিসার। আমি জানি তুমি একজন হ্যাকার আর ড্রাগ টিমের লিডার। স্যার, এই ছবিগুলো প্রায় সবাইকেই আমি মেরে ফেলা হয়েছে তো, আর কয়েকজন বাকি আছে। তবে ওদের সবার বস মাফিয়া জগতের বর্তমান কিং বিগ বস খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসছে। তার জন্য লক্ষ্য হলো তোমায় এবং ডেভিলকে হত্যা করা। আমি আমার সোর্সের কাছ থেকে জানতে পেরেছি তোমাকে এখন সাবধানে থাকতে হবে। স্যার, সাবধানে তো ওরা থাকবে। ওই বিগ বস বাংলাদেশে এসে অনেক ভুল করেছে যা সে তার প্রাণের মূল্য দিয়ে বুঝবে। মানে? দেয়ার ইজ পারহ্যাপস নো গ্রেটার মিস্টারি দ্যান দ্য সি অ্যান্ড নো গ্রেটার মিস্টারি দ্যান এ লস্ট শিপ। আসি স্যার। রাহুল কথাগুলো বলে রুম থেকে বের হয়ে যায়। আর স্যার রাহুলের এমন রহস্যময় কথা শুনে কথাটার মানে বোঝার চেষ্টা করছেন। রাহুল ক্লাসে এসে শাকিল আর আরিফের সাথে বসে পড়ে। কি রে, স্যার কেন ডাকলো? আমার এই অবস্থা হলো কি করে সেটা জানার জন্য। ও আচ্ছা। কিছুক্ষণ পর স্যার এসে ক্লাস নেওয়া শুরু করেন।
ক্লাস শেষ করে স্যার চলে যান। রাহুল ক্লাস থেকে বের হয়ে তার বাইকের কাছে সে বাইক নিয়ে যেই বের হবে ভার্সিটি থেকে, তখন রিদিতা রাহুলের সামনে এসে বলে, কি ব্যাপার, কোথায় যাচ্ছ তুমি? হাওয়া খেতে যাচ্ছি। আপনার কোনো সমস্যা? শাকিল আর আরিফ কিছু বলেনি? বলেছে। তাহলে চলে যাচ্ছ যে? জীবনে অনেক ট্রিট পেয়েছি, আর কয়েকদিন আগেই তো আপনার কাছ থেকে সেটা ট্রিট পেয়েছি, আর ট্রিট লাগবে না। আসলে আমি রাহুল কথাগুলো বলে চলে যায় বাইক নিয়ে, ভার্সিটি থেকে বের হয়ে যায়। রিদিতা যখন হাঁটছিল আনমনে, তখন ডনি রিদিতার সামনে এসে রিদিতার হাত ধরে বলে, জানেমান, কি খবর তোমার? একা কেন হাঁটছো? আমায় সাথে নিয়েই তো হাঁটতে পারো। ডলি, কি বলছিস কি তুই? মাথা ঠিক আছে তোর? আমার হাত ছাড় বলছি। আমার সব কিছু ঠিক আছে, তবে আমাদের বিয়ের পর কিছু ঠিক থাকবে না। আমাদের বিয়ে মানে? তোমার আর আমার বিয়ে জানেমান। তোর মতো একটা নেশাখোর আর গাঁজাখোর ছেলেকে আমি বিয়ে করব? দেখ, আমার এমনিতেই মনটা ভালো না, তাই উল্টো পাল্টা না বকে এখান থেকে চলে যা, এতেই ভালো হবে। চলো আমার সাথে, তোমার মন ভালো হয়ে যাবে, আর কয়েকদিন পরেই তো আমাদের বিয়ে হয়ে যাবে। বলছি না তোকে আমার সামনে থেকে চলে যেতে? তাহলে কেন শুনছিস না? তোর মতো একটা অপরাধী ছেলেকে কে বিয়ে করবে? তোর বাপ এক সন্ত্রাসী আর তুই হলি আরেক সন্ত্রাসী, আর তোকে করব আমি বিয়ে? আরে আমার দিন এত খারাপ আসেনি যে তোকে বিয়ে করব। রিদিতা কথাগুলো বলে চলে যায় সেখান থেকে। আর টনি অগ্নি চোখে তাকিয়ে আছে রিদিতা যাওয়ার দিকে। রিদিতা সবার সাথে কথা বলে চলে যায় তার বাসায়। বিকেলবেলা রাহুল তার বাসা থেকে বের হয়ে চলে যায় তার বাবা মা আর বোনদের কবরের কাছে। সেখানে কিছু সময় অতিবাহিত করে রাহুল যখন বের হয়ে দেখতে পায় রিদিতা তার দিকে এগিয়ে আসছে, তখন রাহুল কোনো কথা না বলে তার বাইকের কাছে এসে যেই বাইক ঘুরিয়ে স্টার্ট দেবে তখনই শুনতে পায় রিদিতার চিৎকার। রাহুল পেছনে তাকিয়ে দেখতে পায় একটা কালো গাড়িতে রিদিতাকে কয়েকজন মিলে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। রাহুল বাইক থেকে নেমে যখন দৌড় শুরু করবে তখনই লোকগুলো রিদিতাকে গাড়িতে নিয়ে চলে যাচ্ছিল। রাহুল তার বাইকের কাছে এসে বাইক স্টার্ট দিয়ে ওই গাড়ির পিছু নিল। এদিকে রিদিতা চিৎকার করেই যাচ্ছে, কিন্তু কেউ চিৎকার শুনছে না। কিছু দূর যাওয়ার পর রাহুল দেখতে পায় গাড়িটা একটা জঙ্গলে প্রবেশ করছে। রাহুলও গাড়িটার পিছু নিল। রাহুল একটা পোড়া বাড়ির সামনে গাড়িটাকে দাঁড়িয়ে আছে দেখতে পায়। রাহুল বাইক থেকে নেমে ভেতরে প্রবেশ করতেই রিদিতার চিৎকার শুনতে পায়। রাহুল ভেতরে ঢুকে দেখতে পায় ড্রাগস, গাঁজা, আফিম সহ আরও অনেক মাদকদ্রব্য এখানে ছোট ছোট করে প্যাকেট করা হচ্ছে। রাহুলকে দেখে রিদিতা চিৎকার করে বলে, রাহুল, রাহুল রাজদা হ্যাকার, চলে আসছিস এখানে মরার জন্য? ভালো হয়েছে, তোকে মেরে আমি আমার বিয়েটাও সেরে নিব। তোর মতো বিড়াল করবে বাঘের শিকার? বাঘকে শিকার করা এত সহজ নয়। বাঘ সব জায়গায় রাজত্ব করে বেড়ায়, সেটা হোক নিজের এলাকায় বা বিড়ালের এলাকায়। কে আসল বাঘ আর কে বিড়াল এখনই সেটা বোঝা যাবে। এই মার সালাকে। ডনির কথা শুনে ডনির লোকেরা যখন রাহুলকে মারার জন্য লাঠি, হকি স্টিক, পাইপ নিয়ে এগিয়ে আসে, রাহুল ডনিও সবার দিকে তাকিয়ে বলে ওঠে, এই 30 জন আমায় মারবে? কেন বেশি মনে হচ্ছে তোর কাছে? এরা করব বাঘকে শিকার? আরে এরা তো নিজেই বাঘের শিকারে পরিণত হবে। রাজ কথাটা বলে এক এক করে সবাইকে মারতে থাকে। 5 মিনিটের ভেতরে ডনির সকল লোক মাটিতে শুয়ে আছে, আর রাহুল রক্তাক্ত চোখে ডনির দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া উড়িয়ে যাচ্ছে। ডনি রাজের এমন চেহারা দেখে কয়েক পা পিছিয়ে যায়। তখন ডনি বলে, তো তুই নিয়ে যাই মেয়েটাকে, আর আমাকে ছেড়ে দে, আমার ভুল হয়ে গেছে, আমি ওর বাঁধন খুলে দিচ্ছি। ডনি কথাগুলো বলে রিদিতার বাঁধন খুলে দিল। রিদিতা ভয়ে ভয়ে রাহুলের পাশে এসে দাঁড়ালো। রাহুল সিগারেটটা শেষ করে রিদিতাকে নিয়ে কয়েক পা এগিয়ে যেতে রাহুল তার বাম হাত দিয়ে পেছন থেকে আসা রড আটকে দিল। রিদিতা কয়েক পা সরিয়ে যায়। তখন রাহুল হাসতে হাসতে বলে, বলেছিলাম না তুই বিড়ালের বাচ্চা? দেখ, তুই নিজেই প্রমাণ দিয়ে দিলি। তোর বাপ তোকে বিশ্বাস করেছে বলে আমি তোকে বিশ্বাস করব, এটা তুই ভাবলি কি করে? আমি জানতাম তুই পিছন থেকে আঘাত করবি, আর তুই করেও ফেললি। রিদিতা, বাইরে যাও। রাহুলের কথা শুনে রিদিতা চলে যায় বাড়ির বাইরে। আর রাহুল ডনির দিকে এগিয়ে গিয়ে বলে ওঠে, হ্যাকার আর ডেভিল এক হয়ে গেলে এর পরিণাম কি হবে সেটা তোর বাপ এখনো বুঝতে পারবে। বাই বাই। কথাটা বলে রাহুল ডনির বুকে তার পিস্তলের সকল গুলি লোড করে দিল, আর ডনি মাটিতে শুয়ে পড়ল। রাহুল তার ফোন বের করে একটা নম্বরে কল দিয়ে ঠিকানা দিয়ে দিল, তারপর বের হয়ে যায় বাড়ি থেকে। রাহুল বাইকের কাছে এসে বাইক স্টার্ট দিল, আর রিদিতা বাইকের পেছনে বসে রাহুলকে জড়িয়ে ধরল। তখন রাহুল বলে,
কি হচ্ছেটা কি? জড়িয়ে ধরছেন কেন? বাইকে উঠলে আমার ভয় করে, তাই জড়িয়ে ধরেছি। বাইকের দুই পাশে ডট লাগানো আছে, সেগুলো ধরে বসুন, আমায় ধরা লাগবে না। জড়িয়ে ধরলে কোন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে শুনি? আপনার মতো বড় লোকদের মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আসলে রাহুল তার কানে এয়ারপড লাগিয়ে বাইক চালানো শুরু করলো। কিছু সময় পর বাইক এসে থামে রিদিতাদের বাসার সামনে। রিদিতা বাইক থেকে নেমে যায় আর রাহুল বাইক টান দিয়ে চলে যায়। রিদিতা তার বাসায় চলে যায়। তখন রিদিতার বাবা রিদিতাকে বলেন, কোথায় ছিলে তুমি? আর কয়টা বাজে এখন? আসলে বাবা আজকে আচ্ছা, তুমি তোমার রুমে যাও। এদিকে জয়নাল মাথায় হাত দিয়ে বসে আছে তার ছেলের লাশের সামনে। তার ছেলের পুরো শরীরে ক্ষত বিক্ষত করে দেওয়া আছে আর বুকে লেখা আছে দ্য ডেথ ডেভিল। জয়নাল তার ছেলের কবরে মাটি দেওয়ার সময় বলে, দ্য ডেড ডেভিল, তোকে আমি এমন যন্ত্রণাদায়ক মৃত্যু দিব যা তুই নিজেই কল্পনা করতে পারবি না। আমার ছেলেদের হত্যার প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। রাতের বেলা জয়নাল তার বস বসে আছে বিগ বসের সামনে। জয়নাল কান্না করে যাচ্ছে আর বস তাকে শান্ত করার চেষ্টা করছে। তখন বিগ বস বলে ওঠে, জয়নাল, চিন্তা করিস না। ডনি যেমন তোর ছেলে ছিল, তেমনি আমার ভাতিজা ছিল। আমার ভাতিজা হত্যা বিচার আমি নিব খুব তাড়াতাড়ি। আগে আমাদের ডেড ডেভিলকে খুঁজে বের করতে হবে, তারপর খেলা শুরু করতে হবে। না ভাই, প্রথমে ওই এমপি আর এমপির মেয়েকে মারতে হবে, তারপর তার মেয়ে ওই রাজ, আর সবশেষে ডেড ডেভিলকে মারবো। চিন্তা করিস না, কালকে রাতেই এমপির গেম ওভার হয়ে যাবে। পরের দিন সকালে রাহুল ভার্সিটিতে এসে সবার সাথে কথা বলছিল। তখনই রিদিতা কোথা থেকে এসে রাহুলের পাশে বসে পড়ে। রাহুল তখন উঠে যাবে, রিদিতা রাহুলের ডান হাত ধরে রাহুলকে বসিয়ে দিল। রাহুল নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে যায় ক্লাসে, আর রিদিতা মন খারাপ করে বসে থাকে। ক্লাস শেষ করে রাহুল যখন বের হয় তখন দেখতে পায় রিদিতা আগের জায়গায় বসে আছে। রাহুল সেদিকে না তাকিয়ে তার বাইকের কাছে চলে যায়। রিদিতা রাহুলের বাইকের সামনে এসে দাঁড়ায়। তখন রাহুল বলে, সরুন, আমি যাব। আমিও যাব। কোথায় যাবেন আপনি? বাসায় যাব। নিজের গাড়িতে করে যান না? না, তোমার বাইকে করে যাব আমি। আপনি না বাইকে উঠতে ভয় পান, তাহলে? তোমার বাইকের দুই পাশে রড আছে না, ওগুলো ধরে বসবো। কোনো রিদিতা আর কোনো কথা বলতে পারল না। রিদিতা রাহুলের উপর পড়ে যায়। রাহুল রিদিতাকে পড়তে দেখে ধরে ফেলে। রাহুল বলে, রিদিতা, কি হচ্ছেটা কি? আরে উঠুন না, এসব কি হচ্ছে? সবাই দেখছে কিন্তু। রাহুল এগুলো বলছে কিন্তু রিদিতার কোনো সারা শব্দ নেই। রাহুল যখন রিদিতার পিঠে হাত দিয়ে ধাক্কা দেবে তখন রাহুল রিদিতার পিঠে ভেজা কিছু অনুভব করতে পারে। রাহুল তার হাত সামনে আনতে দেখতে পায় রিদিতার পিঠে রক্ত। রাহুল তাড়াতাড়ি করে রিদিতার পিঠের দিকে তাকিয়ে দেখতে পায় দুটা গুলির চিহ্ন। রাহুল চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পায় না। শাকিল, আরিফ, অর্পার, মিথিলা সহ সবাই রাহুলের কাছে চলে আসে। সবাই ধরাধরি করে ভার্সিটি একটা গাড়ি করে রিদিতাকে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার রিদিতাকে পরীক্ষা করে তাড়াতাড়ি করে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। রাহুল কল দিয়ে শরীফ খানকে জানিয়ে দিল। সবাই অপেক্ষা করছে অপারেশন থিয়েটারের বাইরে। আর এদিকে জয়নাল, বস আর বিগ বস বলছে, এবার ওই রাহুল রাজকে ফাঁসিয়ে দিয়ে এমপিকে মেরে দিব, তারপর ডেড ডেভিলের পালা। এরপর এই বাংলাদেশে আমার রাজত্ব আর আমার ব্যবসায় ছড়িয়ে পড়বে। বস, কি প্ল্যানটাই না করলেন! এক ঢিলে দুই পাখি শিকার। এখন ডেড ডেভিলকে মেরে আমার ছেলের হত্যার প্রতিশোধ নেওয়া বাকি। এইদিকে রাহুল বসে আছে অপারেশন থিয়েটারের বাইরে। শরীফ খান কান্না করে যাচ্ছে। অর্পা, মিথিলা, ডলি, আরিফ, শাকিল সবাই দাঁড়িয়ে আছে। তখনই রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন রিসিভ করে বলে ওঠে, হ্যাঁ সীমান্ত, বল। ভাইয়া, যে শরীফ ভাইয়ের মেয়েকে গুলি করেছিল তাকে পেয়ে গেছি, এখন কি করব? তুই ওই কুত্তার বাচ্চাকে আমার সেলে নিয়ে যা, আমি আসছি। রাহুল কথাটা বলে ফোন রেখে সবার উদ্দেশ্যে বলে ওঠে, তোরা সবাই এখানে থাক, আমি আমার একটা কাজ শেষ করে আসছি। আর আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, ধৈর্য ধরুন। রাহুল বেরিয়ে পড়ে তার টর্চার সেলের উদ্দেশ্যে। রাহুল সেখানে পৌঁছে দেখতে পায় একটা ছেলেকে বেঁধে রাখা হয়েছে। রাহুল কোনো কথা ছাড়াই ছেলেটাকে গিয়ে মারতে থাকে। মারতে মারতে ছেলেটার অবস্থা খারাপ করে দিল রাহুল। রাহুল চেয়ার টেনে ছেলেটার সামনে বসে বলে, বল, তোকে কে এই কাজ করতে বলেছে? ছেলেটা কোনো কথা বলছে না, শুধু হেসেই যাচ্ছে। এটা দেখে রাহুলের রাগের পরিমাণ আরও বেড়ে যায়। রাহুল যখন ছেলেটাকে মারতে যাবে তখন রাহুলের ফোন বেজে ওঠে।
ছেলেটা বলে, নে তাড়াতাড়ি করে ফোন রিসিভ কর, তোর জন্য সুখবর আছে। তাড়াতাড়ি রিসিভ কর, না হলে যে ফোন করেছে সেও মারা যাবে। রাহুল ফোন বের করে দেখতে পায় আরিফের কল। রাহুল রিসিভ করতে আরিফ কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, বন্ধু, আমাদের তুই বাঁচা বন্ধু, ওরা আমাদের মেরে ফেলবে, হাসপাতালের সবাইকে। আর আর কি আরিফ, কি হয়েছে বল আমাকে। বন্ধু, রিদিতার বাবাকে ওরা মেরে ফেলেছে। আমরা অপারেশন থিয়েটারে লুকিয়ে আছি, ওরা দরজা ভাঙার চেষ্টা করছে। তুই তাড়াতাড়ি চলে আয়। রিদিতার অপারেশন মাঝপথেই থেমে গেছে, ওরা পাওয়ার সাপ্লাই অফ করে দিয়েছে। বন্ধু, সবাই ভয় পেয়ে আছে অনেক, তুই তাড়াতাড়ি চলে আয়। তোরা টেনশন করিস না, আমি আসছি, তোদের কিছু হবে না আমি থাকতে। রাহুল ফোন রেখে যেই বের হতে যাবে তখনই ছেলেটা হাসতে হাসতে বলে, সব কটা মারা পড়বি, এখন কেউ আর জীবিত পাবি না তুই। রাহুল পাশে থাকা একটা হাতুড়ি দিয়ে ছেলেটার মাথায় আঘাত করতে ছেলেটা নিস্তব্ধ হয়ে যায়। সীমান্ত, তাড়াতাড়ি করে হাসপাতালে চল। রাহুল আর সীমান্ত হাসপাতালে পৌঁছে যায়। সীমান্ত গিয়ে পাওয়ার সাপ্লাই রুম খুঁজে পাওয়ার সুইচ অন করে। তখন রাহুল আর সীমান্ত দেখতে পায় হাসপাতালে পরিণত হয়েছে মর্গে। হাসপাতাল জুড়ে রক্ত আর রক্ত। রাহুল আর সীমান্ত তাড়াতাড়ি করে অপারেশন থিয়েটারের সামনে গিয়ে দেখতে পায় শরীফ আঙ্কেল আর কয়েকজন নার্সের মরদেহ পড়ে আছে অপারেশন থিয়েটারের বাইরে। রাহুল শরীফ খানের লাশের সামনে গিয়ে শরীফ আঙ্কেলকে ডাকতে থাকে। আঙ্কেল, আঙ্কেল। কোনো শব্দ নেই। সীমান্ত সহ বাকি সবাই পুরো হাসপাতালে খুঁজেও কাউকে পাচ্ছে না। রাহুল শরীফ খানের লাশ ধরে বসেছিল। হঠাৎ করে শরীফ খান শব্দ করে ওঠেন আর বলেন, রাজ, আমার সময় শেষ হয়ে এসেছে রে। আমার মেয়েটা অনাথ হয়ে গেল বাবা, তুই আমায় কথা দে, তুই ওদেরকে ছাড়বি না। বল বাবা, বল বাবা। হ্যাঁ আঙ্কেল, আমি কাউকে ছাড়বো না, তোমার আর তোমার কিছু হবে। এই তাড়াতাড়ি করে ডাক্তারকে ডাক না তোরা। না বাবা, আমার সময় শেষ, তুই আমার মেয়েটাকে তোর সাথে রাখিস। আমার মেয়েটাকে আমি তোর হাতে তুলে দিলাম, তুই এখনও। আর কোনো কথা বলতে পারছিল না শরীফ খান। তখন সীমান্ত রাহুলের কাছে এসে বলে, ভাই, পুরো হাসপাতালে খুঁজে কাউকে পায়নি, মনে হয় ওরা চলে গেছে এখান থেকে। রাহুল সহ সবাই অপারেশন থিয়েটারের সামনে গিয়ে দেখতে পায় অপারেশন থিয়েটারের ভেতর থেকে বন্ধ। রাহুল কল দিল আরিফের নাম্বারে, কিন্তু কেউ রিসিভ করছে না। রাহুলের টেনশন যেন বেড়ে যাচ্ছে। রাহুল একের পর এক ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু রিসিভ হচ্ছে না। রাহুল সীমান্তকে বলে দরজা ভাঙার জন্য, আর এদিকে রাহুল ফোন দিয়ে যাচ্ছে। হঠাৎ করে ফোন রিসিভ হতে রাহুল বলে ওঠে, হ্যাঁ আরিফ, তোরা কোথায়? আমি অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছি, তোরা কই? বন্ধুরে। শাকিল, কি হয়েছে? কান্না করছিস কেন তুই? দরজা খোল তাড়াতাড়ি। কিছু সময় পর শাকিল এসে পাশের একটা রুমের দরজা খুলে দিল। রাহুল সীমান্ত ভেতরে ঢুকে দেখতে পায় সবাই একটা লাশকে ঘিরে রেখেছে আর কান্না করছে। রাহুল ধীর পায়ে এগিয়ে যায় সামনের দিকে। রাহুল সামনে গিয়ে লাশের দিকে তাকাতে থমকে যায়। রাহুল লাশের সামনে যেয়ে বলে ওঠে, আরিফ, হে আরিফ, কথা বল। দেখ আমি এসেছি তো তোকে বাঁচানোর জন্য। কি রে, কথা বলছিস না যে? হে আরিফ। রাহুল আরিফের লাশকে জড়িয়ে ধরে কান্না করছে আর চিৎকার করছে, কিন্তু আরিফ নিশ্চুপ। আরিফ পৃথিবীর মায়া ছেড়ে পাড়ি দিয়েছে পরপারের যাত্রায়। কি করে এসব হলো? আমরা যখন অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করছিলাম, তখন বাইরে গুলির আওয়াজ শুনতে পাই। কিছু বুঝে ওঠার আগেই জয়নাল ও দুইজন পিস্তল হাতে তাদের লোক নিয়ে আমাদের সামনে চলে আসে। আমরা কিছু বুঝতে পারছিলাম না। তখনই আঙ্কেল সামনে গিয়ে ওদের সাথে কথা বলতে যাবেন, তার আগেই ওরা অপারেশন থিয়েটারে ঢোকার চেষ্টা করে। তখন আমরা সবাই অপারেশন থিয়েটারে ঢুকে পড়ি। আঙ্কেল যখন আসতে যাবে তার আগেই ওরা আঙ্কেলের লক্ষ্য করে গুলি করে দেয়। আর আঙ্কেল। আরিফের এমন অবস্থা হলো কি করে? রিদিতাই বা কোথায়? আমাদের ফোনের আলোতে রিদিতার অপারেশন করা হয়। অপারেশন শেষে প্রয়োজন হয় রক্তের, যা পাশের একটা রুমে ছিল, কিন্তু কেউ ভয়ে যাচ্ছিল। তখন আরিফ সাহস করে চলে যায়। আর আরিফ যখন ফিরে আসে তখন আমরা আরিফের শরীরের গুলির চিহ্ন দেখতে পাই। ডাক্তাররা কিছু করার আগেই আরিফ আমাদের ছেড়ে চলে যায় বহু দূরে। অপারেশন থিয়েটারের দরজা ভেঙে ওরা রিদিতাকে নিয়ে যায়, আর আমাদের ভয় দেখিয়ে চলে যায় ওরা। রাহুল যখন সব শুনছিল তখনই রাহুলের ফোন বেজে ওঠে। তখন রাহুল ফোন রিসিভ করে আর ও পাশ থেকে বলে ওঠে, আর রাহুল রাজ বা ডেড ডেভিল নিয়ে যা তোর রিদিতাকে 2 ঘন্টার ভেতরে খুঁজে বের করতে পারলে বেঁচে যাবে, না হলে ওই মেয়ে মারা যাবে। আমাদের থেকে সকল ইনফরমেশন চুরি করে নিয়েছিলি, তাই না? চিন্তা করিস না, ডাক্তার এখানে আছে, তুই ইনফরমেশন দিয়ে দিলে মেয়েটা বেঁচে যাবে।
এবার দেখি তুই কি করতে পারিস। বিগ বসের হাসির সাথে সংযুক্ত হয় আরেকটা হাসি। হাসি শুনে বিগ বস হাসি থামিয়ে দিল। রাহুল হাসতে হাসতে বলে ওঠে, ওই মেয়ে মরলে তো আমার কিছু না, মেয়েটা মরলে ক্ষতি হবে তোদের। মানে হলো মেয়েটার ফেসবুক অ্যাকাউন্টে আমি সকল ইনফরমেশন সেভ করে রেখেছি আর টাইমার দিয়েছি আজকে সন্ধ্যা 7টা। মেয়েটা যদি মারা যায় তাহলে তোদের আসল চেহারা সবার সামনে চলে আসবে। মনে করিস না মেয়েটার অ্যাকাউন্টে ঢুকে অফ করে দিবি, এটা আমার সৃষ্টি করা। সো আমি মেয়েটার একটা কোড দিয়ে অ্যাক্টিভেট করে রেখেছি, যা মেয়েটা ছাড়া কেউ জানে না। এখন একমাত্র মেয়েটাই পারে তোদের বাঁচাতে। এখন তোর চিন্তা কর, মেয়েটা মরবে না বাঁচবে। টিং ঠক টিং ঠক, হা হা হা। রাহুলের এমন কথা শুনে শাকিল, সীমান্ত সহ সবাই অবাক হয়ে যায়। এদিকে বিগ বস তার লোকদের উদ্দেশ্য করে বলে মেয়েটাকে এখানে নিয়ে আসার জন্য আর ডাক্তারকে মেয়েটাকে সুস্থ করে তোলার জন্য। বস কি করছেনটা কি আপনি? মেয়েটা মরে গেলেও তো ভালো। তোদের এত কথা বলতে কে বলেছে? একটু চুপ থাক না। আবার রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন রিসিভ করতে চাচা বলে ওঠেন, রাহুল, হৃদিতা মামনিকে দেখলাম স্টেশনে করে কয়েকটা লোক আমাদের ওই পুরাতন বাংলোতে নিয়ে গেছে, আর সবার সাথে অনেক অস্ত্র আছে। আর এখন দেখলাম কয়েকটা অ্যাম্বুলেন্স আর কয়েকজন ডাক্তারকে নিয়ে আসা হয়েছে। ধন্যবাদ চাচা, তুমি চিন্তা করো না, রিদিতার কিছু হবে না। সীমান্ত, চল খেলা শুরু করতে হবে, অনেকদিন হলো খেলা হয়নি। শাকিল, সবাইকে নিয়ে তুই যা আর জানাজার ব্যবস্থা কর, আমরা দাফনের আগেই ফিরে আসবো। রাহুল কথাগুলো বলে তার লোকদের নিয়ে বেরিয়ে পড়ে চাচার দেওয়ার ঠিকানায়। রাহুল বাইরে থেকে সমস্ত কিছু একবার পর্যবেক্ষণ করে বলে ওঠে, সীমান্ত, আমরা দুই দিক থেকে আক্রমণ করব, আমি সামনে থেকে আর তুই পিছন থেকে করবি। আমার সাথে কোনো লোক নিব না, তুই সবাইকে নিয়ে পিছনে থেকে ভিতরে প্রবেশ করবি। ভাই আপনি একা? চিন্তা নেই, তোরা তোদের পজিশন নিয়ে নে। রাহুল কথাগুলো বলে ভেতরে ঢুকে পড়ে। রাহুল একজন একজন করে সবাইকে মারতে থাকে আর পেছন দিক দিয়ে সীমান্ত আর তার লোক নিয়ে মারতে থাকে সবাইকে। রাহুল যখন সিঁড়ি পেয়ে উঠছিল তখনই জয়নাল দেখেনি এবং গুলি শুরু করে। রাহুল লুকিয়ে পড়ে আড়ালে। দুই পক্ষের গোলাগুলি শুরু হয়। রাহুলের কয়েকজন লোক মারা যায়, তবে জয়নাল ও বিগ বসের সকল লোক মারা যায়। বিগ বস কোনো উপায় না পেয়ে বলে ওঠে, এই মেয়েকে মেরে ফেলতে হবে, এই মেয়েকে মেরে ফেলতে হবে। এমনি যখন বাঁচবো না তাহলে মেয়েটাকে মেরে ফেল। আমি আগেই বলেছিলাম মেয়েটাকে মেরে ফেলতে, আপনি শোনেননি। রিদিতাকে যখন মারতে যাবে তখন রাহুল সামনে আসে আর বলে ওঠে, আমি এখানে আসার আগেই ওরে তোরা না মেরে তোরা অনেক বড় ভুল করেছিস, আর আমি এখানে থাকতে তোরা একে মারবি কি করে? মানে? তোদের বোকা বানালাম আমি। সমস্ত ইনফরমেশন ইন্টারপোল অফিসারদের কাছে চলে গেছে, এখন তোরা মারা পড়বি। এদের সব কয়টাকে এখানে বেঁধে ফেল। এত সহজ আমাদের মারা? দেখবি, দাঁড়া, সীমান্ত রিদিতাকে নিয়ে যা তো। রাহুলের কথা শুনে সীমান্ত সহ কয়েকজন এসে রিদিতাকে নিয়ে যায় আর গাড়ি করে হাসপাতালে। রাহুল পিস্তল ঘুরিয়ে কিছু বলবে তার আগে জয়নাল বলে ওঠে, তুই কিন্তু আমাদের সাথে টক্কর নিয়ে তোর মৃত্যুকে ডেকে এনেছিস। তোর সাহস থাকলে পরিচয় দে। কোন পরিচয় দিলে তুই চিনবি জয়নাল আমায়? মানে হলো আমি হলাম রাহুল রাজ, আমার ডেথ দেবীর সাথে একজন এক্স আর্মি অফিসার। কি? হ্যাঁ রে কুত্তার বাচ্চা, তোর জন্য আমার পরিবারটা ধ্বংস হয়ে যায়। আমি হারিয়ে ফেলেছি আমার দুই বোনকে, আমার বন্ধু আরিফকে। তোর এত লোভের কারণে আমি আমার পুরো পরিবারটাকে হারিয়েছি। আরে জয়নাল, তোর কাজের জন্য তো আমি নিজের জীবন দিয়ে দিতাম, তাহলে এমনটা কেন করলি? তোদের মতো মানুষের জন্য শত শত ভাই তার বোন হারাচ্ছে, বাবা মা হারাচ্ছে তাদের ছেলে মেয়েকে। তোদের জন্য আজ সত্যিকারের ভালোবাসাগুলো হারিয়ে যাচ্ছে। তারপরও আমি তোদের ক্ষমা করে দিতে চেয়েছিলাম, কিন্তু তোরা এই দেশের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগলি। তুই তো মারা গিয়েছিলি। আরে রাখে আল্লাহ মারেকে, কথাটা তো শুনেছিস নিশ্চয়ই। কিন্তু তুই আমাদের পরিচয় পেলি কি করে? তোর ডান হাত ফারুকে মারার পর আমি ফারুকের লকার খুলে কিছু ফাইল আর ছবি পেয়েছিলাম, সেখানে তোর আর তোদের কিছু ছবি পাই। ড্রাগনের পাওয়ার তো জানিসই। তোদের পরিচয় আর তোদের খুঁজে বের করতে আমার কোনো পরিশ্রম করতে হয়নি। এবার সময় হয়ে গেছে তোদের পরপারে যাওয়ার। তুই কাদের জন্য আমাদের পিছনে লেগেছিলি? 4 বছর আগে সিনিয়র ইন্সপেক্টর সুমনার কথা মনে আছে, যাকে তোরা জোর করে ড্রাগস খাইয়ে পাগল করে দিয়েছিলি? আমার আপুটা ড্রাগসের নেশায় এতটা আসক্ত হয়ে পড়ে একসময় ড্রাগস না পেয়ে আত্মহত্যা করে। আমার মা বাবার পর ওই আপুটাই আমায় বড় করে মানুষের মতো মানুষ তৈরি করে এবং একজন আর্মি অফিসার তৈরি করে।
তোদের ব্যাপারে সব জানার পর আমি আমার সিনিয়র অফিসারদের সব জানাই এবং তারা আমার সাথে সহমত পোষণ করে। আমার ছোটো বোন সীমা যখন জানতে পারলো তোদের পরিচয়, তখন তোরা সীমাকে তুলে নিয়ে ধর্ষণ করে ব্ল্যাকমেল করতি আর নিজেদের শারীরিক চাহিদা মেটাতি। সবশেষে আমার বোনটাকে তোরা মেরে সেটা আত্মহত্যা দেখিয়ে দিলি। এবার সব কিছুর হিসাব মেটাবো আমি। রাহুল একটা ঝাঁকুনি তিনজনের বুকে আঘাত করতে লাগলো। সবার বুক ক্ষতবিক্ষত করে দিয়ে লিখে দ্য ডেথ ডেভিল। বস, জয়নাল আর বিগ বস চিৎকার করছে, কিন্তু রাহুল কোনো কথায় কর্ণপাত না করে বেরিয়ে যায়। রাহুলরা বাড়ি থেকে বেরিয়ে নিজ হাতে রাহুল বমটা ব্লাস্ট করে দেয়। মুহূর্তে বাড়িটা আগুন ধরে যায়। ব্লাস্ট হওয়ার সাথে সাথে বাড়িটাও ভেঙে পড়ে। তারপর রাহুল 2 ফোঁটা চোখের জল ফেলে, আকাশের দিকে তাকিয়ে বলে, আপু, তোদের হত্যার বিচার আমি নিয়েছি। আরিফ বন্ধু, আমি তোর হত্যাকারীদের শেষ করে দিয়েছি। তোরা ভালো থাকিস, সবাই ওপারে। রাহুল চলে যায়। আরিফ শরীফ খানের জানাজা শেষ করে চলে যায় হাসপাতালে গিয়ে জানতে পারে সকালে রিজিতের জ্ঞান ফিরবে। সীমান্ত সহ বাকি সবাইকে পাঠিয়ে দিয়ে রাহুল হাসপাতালে থেকে যায়। রাহুলের চোখটা লেগে আসছিল, তখনই নার্স এসে বলে দেয় রিজিতের জ্ঞান ফিরেছে। রাহুল গিয়ে রিজিতের সাথে দেখা করে। রিজিতের সুস্থ হতে 1 মাস লেগে যায়। রিজিতা তার বাবার এমন মৃত্যুর কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। রিজিতা এখন রাহুলদের সাথে রাহুলের মামা মামির। রাহুল রিদিতাকে বিয়ে করতে রাজি হয়। আজ 32 ডিসেম্বর, রাহুল আর রিদিতের বিয়ে। এদিকে কাজী বলছে, বাবা এবার তুমি বলো। কি বলবো? কবুল কবুল। হ্যাঁ বলছি, আবুল আবুল। আমি ওর কথা শুনে একটু রাগ দেখিয়ে বললাম, কি বলছিস তুই? এদিকে সবাই হাসছে। রিদিতা তখন বলে, তুই কবুল বলবি না আমি? ওইটা করে নেব সবার সামনে। বলছি কবুল কবুল কবুল। কাজী সাহেব, আর বলা লাগে কি? না বাবা, হয়ে গেছে। দোয়া করা শেষ হলে রিদিতা রাহুলের কানে কানে বলে, আজকে রুমে আয়, আমি ছুরি আর লাঠি নিয়ে অপেক্ষা করব। আমায় কষ্ট দেওয়া না, রুমে আয়, বুঝতে পারবি। ইন্না নিল্লা, আল্লাহ কি বলছে এসব? আয় রুমে। তখন মিথিলা এসে বলে, দুলাগাই, বিড়ালটা মারিস ভালো করে। আগুনে যা ঘি ঢেলেছিস সেটা এখন অনেক গরম হয়ে ফুটছে। বিড়ালের বিয়ে হবে না। এখন সেটা বুঝতে পারছি। হে সৃষ্টিকর্তা, তুমি রহম করো আমার উপর। পাঠক আর পাঠিকাগণ দোয়া করিয়েন। আমি যাচ্ছি দিয়ার রাগ ভাঙাতে। ভালো থাকবেন আপনারা, আর আমার জন্য দোয়া করিয়েন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্পে।